হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো তোমাদের দোয়ায় আমি আছি মোটামুটি ঠিকঠাক। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা শেষ করব, এটা হচ্ছে এসিড ক্ষারক সমতা। এটা হচ্ছে চ্যাপ্টার 9, কেমিস্ট্রির চ্যাপ্টার 9। ঠিক আছে? সো তোমরা টোটাল লেকচারটা ধৈর্য সহকারে শেষ করবা, এবং যেহেতু এটা শেষ সময়, ঠিক আছে? সো এখন ক্লাস যদি বেশি লম্বা করি তাহলে অনেকে গালাগালি করে। সো ভাইয়া হচ্ছে একদম মেন টপিক যেখান থেকে এই চ্যাপ্টারের কোয়েশনগুলো আসে বেশি বেশি। সো ওই টপিকগুলো ভাইয়া বেশি ফোকাস করব, ঠিক আছে? এবং ভাইয়া ক্লাস বেশি লম্বা করব না। ওকে? সো বায়া ক্লাস বেশি লম্বা করব না, এবং অনেক বাংলা বিষয়াদি আছে, এগুলো হচ্ছে কোন জায়গায় রিডিং তোমরা পড়ে নিবা, এগুলো বায়া স্লাইডের মাধ্যমে বলে দিব। ওকে, সো এখানে দেখো প্রথম যে টপিক, এগুলো হচ্ছে আমার অ্যাসিড। অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য। অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা জলীয় দ্রবণে H+ ত্যাগ করে। কি করে? H+, বা এটা কি হাইড্রোজেন আয়ন, তাই না? হাইড্রোজেন আয়ন কি করে ত্যাগ করে। সো এই অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা কি মৃদু অ্যাসিড। সো তীব্র অ্যাসিড কে কে আছে? যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে। সো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, আমি যদি দেখি এখানে দেখেন, যেমন HCl এর জলীয় দ্রবণ যদি বিভাজিত হয়, ঠিক আছে, বিয়োজিত হয়, অর্থাৎ আপনি যদি এখানে পানি অ্যাড করেন, দেন হচ্ছে এটা কি হবে? বিয়োজিত হবে। সো এটা বিয়োজিত হয়ে এটা হচ্ছে H+ আয়ন এবং Cl- আয়ন কি করবে? দিবে। অর্থাৎ আপনি এখানে কি পাচ্ছেন? H+ আয়ন পাচ্ছেন, মানে আপনি এখানে হাইড্রোজেন আয়ন পাচ্ছেন। সো এটাকে আপনি কি বলতেছেন? এটা হচ্ছে অ্যাসিড বলতেছেন। এবং কেন চিপ অ্যাসিড বলা হচ্ছে, কারণটা আমি একটু পরে বলছি। এবং এখানে দেখেন সালফিউরিক অ্যাসিড আছে। সো এখানে যে H2SO4 আছে, সো এটা হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করবে, প্লাস SO4 SO4 2- আয়ন ত্যাগ করবে। সো এখানে কয়টা H+ আয়ন ত্যাগ করবে? দেখেন এখানে H2 আছে, দ্যাটস মিন দুইটা H+ আয়ন ত্যাগ করবে এবং SO4 2- আয়ন ত্যাগ করবে। সো এখানে যে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতেছে, সো এটা হচ্ছে অ্যাসিড। সো এটাকে তীব্র অ্যাসিড কেন বলতেছি? কারণ হচ্ছে এর 100% বিয়োজিত হয়ে যাবে, 100% সে কি হয়ে যাবে? বিয়োজিত হয়ে যাবে। আর এখানে যে মৃদু অ্যাসিডগুলো আছে, এগুলো হচ্ছে 100% বিয়োজিত হয় না, 100% বিয়োজিত হয় না। সো এখানে কে কে আছে? কার্বনিক অ্যাসিড H2CO3, এবং আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। সো কার্বনিক অ্যাসিড যেটা H2CO3, এটা হচ্ছে জলীয় দ্রবণে কোন কোন আয়ন দিচ্ছে? একটা হচ্ছে H+ আয়ন, আর একটা হচ্ছে CO3 2- আয়ন। সো H+ এখানে কয়টা আসছে? দেখেন H2 মানে দুইটা, সো 2H+ প্লাস CO3 2-। সো এখানে দেখেন H+ আয়ন মানে কি? এটা হাইড্রোজেন আয়ন সে দিচ্ছে, সেজন্য এটা হচ্ছে অ্যাসিড। এবং সে জলীয় দ্রবণে সে 100% বিয়োজিত হয় না, ঠিক আছে? সো সেজন্য আমরা এখানে হচ্ছে এরকম তীর চিহ্ন ইউজ করি, মানে দুই পাশে তীর চিহ্ন ইউজ করি, এরকম চিহ্ন ইউজ করব মৃদু অ্যাসিডের ক্ষেত্রে মাঝখানে। আর তীব্র অ্যাসিডের ক্ষেত্রে জাস্ট একমুখী একটা চিহ্নই হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এবং এখানে দেখেন অ্যাসিটিক অ্যাসিড যেটা CH3COOH যেটা, সেটা হচ্ছে জলীয় দ্রবণে সে কি কি আয়ন দিচ্ছে? একটা হচ্ছে H+ আয়ন, এই যে এখানকার H+ আয়ন, আর একটা হচ্ছে CH3COO-, ঠিক আছে? এর পাশাপাশি জলীয় দ্রবণ, সেজন্য AQ লিখে দিবেন, ঠিক আছে? সো এর পাশে হচ্ছে আপনি AQ লিখে দিবেন, ঠিক আছে? এই যে এখানের মধ্যে মানে AQ লিখে দিবেন প্রত্যেকটা পাশে, AQ এরকম ভাবে প্রত্যেকটার পাশে লিখে দিবেন, মানে এটা জলীয় দ্রবণ বুঝায়, ঠিক আছে? সো এই গেল আমার অ্যাসিড, এই গেল আমার কি? অ্যাসিড। আচ্ছা, এখন আসেন, অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক আছে? বায়া হচ্ছে অনেক বিক্রিয়া আপনাকে দেখাবো। সো এখানে প্রথম কি বলছে? অ্যাসিড ধাতব অক্সাইড। সো ধাতব অক্সাইড মানে কি? ধাতব কোথায় থেকে আসছে? ধাতু থেকে। সো ধাতু কোনগুলা? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে ধাতু। সো মনে করেন ধাতব অক্সাইড যেহেতু বলছে, সো ম্যাগনেসিয়াম নিলেন,
ম্যাগনেসিয়ামের সঙ্গে আপনি কি নিতে হবে, অক্সাইড নিতে হবে। সো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO নিলেন। সো ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে আপনি যদি অ্যাসিড বিক্রি দেন, যেহেতু আপনি কি অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সো ধাতব অক্সাইডের সঙ্গে আমি কি নিব, অ্যাসিড নিব। অ্যাসিড মনে করেন আপনি HCl নিলেন। সো ধাতব অক্সাইড অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে যখন HCl বিক্রিয়া করে তখন এখানে কি কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ MgCl2 প্লাস MgCl2 প্লাস H আর অক্সিজেন মিলে কি হবে, H2O। সো এখানে দেখেন Cl2 দুইটা, সো এখানে 2 দেন, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম একটা, Cl2 দুইটা, দেন হচ্ছে H2 দুইটা, ও একটা, এই তো হয়ে গেল। সো অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ সল্ট, এবং এটা হচ্ছে ওয়াটার মানে পানি, মানে লবণ ও পানি উৎপন্ন করতেছে। ঠিক আছে, তারপর দেখেন অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সো এখানে সক্রিয় ধাতু কে কে আছে, মনে করেন আপনি যদি সোডিয়াম নেন, সোডিয়ামের সাথে যদি আপনি একটা অ্যাসিড নেন, মনে করেন সাপোজ H2SO4 নিলেন। ঠিক আছে, সো এখানকার যে বিক্রিয়াটার রেজাল্ট কি, এই বিক্রিয়াটার রেজাল্ট কি হবে, মনে করেন এটা হচ্ছে সোডিয়াম আর এটা কি H2SO4। সো Na2SO4 কি হচ্ছে, Na2SO4, আর এখানে কি থাকছে, H2, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আকারে চলে আসবে। ঠিক আছে, সোডিয়াম SO4 এর সাথে বিক্রিয়া করে Na2SO4 তৈরি করছে, আর এখানে যে H2 আছে, H2 গ্যাস আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে বিষয়াদি এগুলো মনে রাখতে হবে। এবং তার পাশাপাশি সক্রিয় ধাতুর সাথে যদি আপনি মনে করেন এখানে সোডিয়ামের সাথে মনে করেন আপনি HCl নিলেন, যদি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড নেন, তাহলে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, দেখেন NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস এখানে Hটা কি হয়ে যাবে, H2 হয়ে যাবে, অর্থাৎ H যেটা এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে। সো এখানে Na2SO4 এটা হচ্ছে সোডিয়ামের যে সালফেট লবণটা, Na2SO4 এটা হচ্ছে লবণ, এবং H2 হচ্ছে কি, H2 হচ্ছে এখানে গ্যাস, এবং এখানে NaCl এটা হচ্ছে লবণ, এবং H2 কি, এটা গ্যাস আকারে বের হয়ে আসবে। সো এই হচ্ছে কথা। ঠিক আছে, আই থিঙ্ক আপনাদের এতটুকু ক্লিয়ার। তারপর যদি আমরা দেখি, এখন আসেন অ্যাসিডের যে ধর্মসমূহ, অনেক সময় এগুলা কর মধ্যে দিয়ে দেয়, বায়াত যে এগুলো পড়াবো সবকটি ইম্পর্টেন্ট, এগুলা হয় কর মধ্যে আসবে, না খর মধ্যে, না MCQর মধ্যে, না সিকিউর মধ্যে। ঠিক আছে, সো যা পড়াবো সবকটা ভালো মতো পড়তে হবে। সো অ্যাসিড কি, টক স্বাদ যুক্ত। ঠিক আছে, যেমন আপনি যদি তেঁতুল খান, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড আছে, সো আপনি যদি তেঁতুল খান দেখবেন এটা টক স্বাদযুক্ত। ঠিক আছে, সো এই অ্যাসিড টক স্বাদযুক্ত ক্ষয়কারী পদার্থ। অ্যাসিড হচ্ছে ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত, যেমন অ্যাসিডের মধ্যে একখণ্ড লোহার পাত রাখলে লোহার পাতটির পৃষ্ঠতল ক্ষয়ে যাত্রা হয়ে যায়। ঠিক আছে, সো এখানে আপনারা জানেন যে অনেক বাংলা বিষয় দেওয়া আছে, অনেক রিডিং এর বিষয় দেওয়া আছে। সো এগুলো হচ্ছে ভাইয়া আপনাদেরকে এরকম ভাবে পড়াই দিচ্ছি। ঠিক আছে, লিটমাস পরীক্ষা। সো অ্যাসিড কি করে, নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করে। সো নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণের লিটমাসে পরিণত করে, আর ক্ষার যেটা এটা লালকে নীল করে। সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। সো অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে। সো এখানে সক্রিয় ধাতুর সাথে আমি যদি নেই, মনে করেন আচ্ছা, এখানে হচ্ছে অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে তো এটা দেখানো হয়েছে, তাই না? হ্যাঁ, সো আগের স্লাইডের মধ্যে সক্রিয় ধাতুর সাথে যে বিক্রিয়াটা এটা হচ্ছে ভাইয়া দেখিয়েছি। সো এখানে আর দেখায় না এক্সট্রা ভাবে। অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে আমরা যদি আগের স্লাইডে দেখি যে দেখেন এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে। ঠিক আছে, দেন হচ্ছে দেখেন অ্যাসিড যদি ধাতব কার্বনেট মনে করেন সোডিয়াম কার্বনেট আপনি নিলেন, সোডিয়াম কার্বনেট ধাতব কার্বনেট, এখানে হচ্ছে আপনি সোডিয়াম কার্বনেট নিলেন কিংবা ক্যালসিয়াম কার্বনেট নিতে পারেন। সো ক্যালসিয়াম কার্বনেটটা দিয়েই আমি দেখাই। সো সোডিয়াম কার্বনেটটা এরকম ভাবে লিখবেন Na2CO3। ঠিক আছে, সো আমি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে দেখাই, তারও একটা কারণ আছে। ক্যালসিয়াম কার্বনেট নিয়ে এখানে অনেক সময় খ নাম্বারে একটা কোয়েশন আসে। ঠিক আছে, সো ক্যালসিয়াম কার্বনেটের সাথে হচ্ছে আপনি হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া দিবেন, দ্যাটস মিন আপনি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে আসলেন। সো এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ ক্রিয়েট করব, ক্যালসিয়াম ক্লোরাইড।
তার পাশাপাশি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে পানি তৈরি করব, তার পাশাপাশি এখানে কার্বন আর অক্সিজেন মিলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করব। সো এটা যদি আপনি সমতাকরণ করেন, দেখেন এখানে ক্লোরিন দুইটা, এখানে একটা, সো এখানে 2 দিয়ে দেন, দেন হচ্ছে সমতাকরণ হয়ে গেছে। ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন তিনটা, সো তিনটা হচ্ছে এখানে একটা, এখানে দুইটা, আর কার্বন হচ্ছে একটা, শেষ। সো এখানের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস তৈরি হইলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটাকে যদি আপনি চুনের পানি, ঠিক আছে, সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনের পানির মধ্যে যদি দেন, এখানের মধ্যে কি ক্রিয়েট হচ্ছে, এখানের মধ্যে হচ্ছে আপনি ক্যালসিয়াম কার্বনেট পাবেন। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা হচ্ছে কি চুনের পানি কিভাবে আসলো দেখেন, ক্যালসিয়াম অক্সাইড, চুন এবং পানি যদি আপনি যোগ করেন, সো এখান থেকে এটা হচ্ছে চুন, আর এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি পানি। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং H2 দুইটা মিলে কি তৈরি হলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এটা হচ্ছে চুনের পানি, ঠিক আছে, এরকম হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা, এরকম হচ্ছে চুনের পানি। সো ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করে, সো এখানে কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট। সো ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে অদ্রবণীয়। ক্যালসিয়াম কার্বনেটের সাথে তার পাশাপাশি দেখেন ক্যালসিয়াম কার্বনেটের পাশাপাশি হচ্ছে এখানে পানিও তৈরি করবে, H2 তৈরি করবে। সো এটা হচ্ছে অদ্রবণীয় হওয়ার কারণে এটা হচ্ছে ঘোলা দেখাবে, ঠিক আছে। এই দ্রবণটা হচ্ছে আপনাকে কি দেখাবে, ঘোলা দেখাবে, এই দ্রবণটা হচ্ছে আপনি ঘোলা দেখবেন। সো এই ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে, এই ক্যালসিয়াম কার্বনেট এবং পাত্রের মধ্যে কি আছে, পানি আছে। সো এখানে আপনি যদি আরো এক্সট্রা ভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে আসেন, সো এখানে হচ্ছে আপনি ক্যালসিয়াম বাইকার্বনেট পেয়ে যাবেন, সো ক্যালসিয়াম বাইকার্বনেট ক্রিয়েট করবে। সো ক্যালসিয়াম বাইকার্বনেট HCO3, ঠিক আছে। সো HCO3 যেটা, এটাকে আমরা বাইকার্বনেট বলি, HCO3 যেটা, এটা হচ্ছে আমরা বাইকার্বনেট বলি। এবং এখানে 2 দেওয়ার কারণটা কি আমি বলি, এটা ক্যালসিয়াম যেটা, এটা হচ্ছে 2+, এর যে আধানটা এটা হচ্ছে 2+, আর HCO3 যেটা, এটা হচ্ছে মাইনাসের হয়, ঠিক আছে। এগুলো আগের চ্যাপ্টারের পড়া, আগের অধ্যায়গুলোতে এগুলো আছে। সো এখন দেখেন এখানে +2 আর এখানে -1, সো এটা +2, এটাকে কি করতে হবে, -1 বানাতে হবে, সেজন্য আমরা 2 দেই, আর 2 এ কি হয়ে যায়, 2 হয়ে যায়, ঠিক আছে। মানে আমরা এটা দুইটা নিলে -1 × 2 মানে 2, সো +2 -2 মিলে আলটিমেটলি 0 হয়, কারণ সামগ্রিকভাবে একটা যৌগের, এইরকম যৌগের কি হয়, আধান নিরপেক্ষ হয়, অর্থাৎ 0 হয়। সো এরকম ভাবে ক্যালসিয়াম বাইকার্বনেট এখানে তৈরি হচ্ছে, এবং এই কারণে এখানে কি হবে, এই পানিটা স্বচ্ছ হয়ে যাবে, এই ঘোলা পানিটা কি হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, এই হচ্ছে কথা। সো নেক্সট দেখেন, এখানে হচ্ছে ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া, ঠিক আছে। সো ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। সো ধাতব দেখেন, যেহেতু ধাতব বলছে, ধাতব হচ্ছে ক্যালসিয়াম নিলেন, বাইকার্বনেট HCO3, দেন হচ্ছে 2 নিতে হবে, দেন হচ্ছে লঘু অ্যাসিডের বিক্রিয়া। সো লঘু অ্যাসিড হিসেবে আপনি কাকে নেবেন, মনে করেন আপনি HCl কে নিলেন। সো ধাতব বাইকার্বনেটের সাথে যখন লঘু অ্যাসিড বিক্রিয়া করে, সো এখানে কি তৈরি হবে দেখেন, এখানে ক্যালসিয়াম আছে, ক্লোরিন আছে। সো এখানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ক্রিয়েট হইলো, দেন হচ্ছে এখানে CrO আছে, সো কার্বন ডাইঅক্সাইড, দেন হচ্ছে H এর সঙ্গে O যাবে, দেন হচ্ছে পানি, এরকম ক্রিয়েট হইলো, ঠিক আছে। সো এটাকে যদি আপনি সমতাকরণ করেন, দেখেন এখানে হচ্ছে ক্লোরিন দুইটা, সো এখানে 2 দিয়ে দেন, দেন এখন হিসাব করেন তো, ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুইটা, কার্বন কয়টা, কার্বন হচ্ছে দুইটা, সো কার্বন যেহেতু দুইটা, আচ্ছা এটা হচ্ছে আপনি সমতাকরণ না করলেও হবে, মানে জাস্ট আপনি যদি দেখাই দেন যে কোনটার সাথে কোনটা বিক্রিয়া করে কি কি হচ্ছে, জাস্ট এতটুকুই এনাফ, ঠিক আছে। এগুলাতে সমতাকরণ লাগবে না। সমতাকরণ কোন জায়গায় করা লাগে, আপনি যখন হিসাব নিকাশ করবেন, আপনি হচ্ছে যখন একটা বিক্রিয়ার হিসাব নিকাশ করবেন, তখন হচ্ছে আপনাকে সমতাকরণ করে দেখাতে হবে, ঠিক আছে। সো তার পাশাপাশি এখানে যদি আমি মনে করেন আরেকটা নিই, ধাতব বাইকার্বনেট, যেমন সোডিয়ামের সাথে যদি আমি বাইকার্বনেট নিই HCO3, সো NaHCO3 এর সঙ্গে যখন আমি HCl বিক্রিয়া করি, অর্থাৎ অ্যাসিড বিক্রিয়া করি, এখানে কি তৈরি হবে, NaCl, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে, তার পাশাপাশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং H2O পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে কথা।
এই হচ্ছে কথা, এই বিক্রিয়াগুলো মনে রাখবেন, ঠিক আছে। তারপরে দেখেন এটা খুবই সহজ, ধাতুর হাইড্রোক্সাইড। সো ধাতুর হাইড্রোক্সাইড মনে করেন সোডিয়াম হচ্ছে ধাতু আর হাইড্রোক্সাইড OH, এর সাথে যখন আপনি অ্যাসিড বিক্রিয়া দিবেন তখন NaCl লবণ তৈরি হইল, NaCl প্লাস H2O প্লাস কি পানি, এই যে H কয়টা, দুইটা, H2O পানি তৈরি হইল ধাতুর অক্সাইডের সাথে। এখন হচ্ছে ধাতুর অক্সাইডের সাথে যখন আপনি অ্যাসিডের বিক্রিয়া দিবেন, মনে করেন ধাতুর অক্সাইডের সাথে যখন আপনি HCl বিক্রিয়া দিবেন, দেন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ক্রিয়েট হইলো, তার পাশাপাশি পানি H2O ক্রিয়েট হইলো। আপনি যদি সমতা করতে চান ক্লোরিন দুইটা 2 দেন, তাহলে H2O দুইটা হইলো, ক্লোরিনও দুইটা, Ca একটা, অক্সিজেন একটা। সো এরকম ভাবে আপনি সমতাকরণও করে দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে কথা, দেখেন এতটুকু ক্লিয়ার কিনা, ঠিক আছে। সো দেখেন এখানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা কিভাবে আমরা করি। সো এখানে আমরা জানি হাইড্রোক্লোরিক যেটা, এটা হচ্ছে গ্যাস আকারে যখন থাকবে তখন এটাকে যখন আপনি পানি দিবেন অর্থাৎ লিকুইড, এটাকে যখন লিকুইড আকারে নেবেন তখন এটা হচ্ছে জলীয় দ্রবণে কি হবে, HCl হচ্ছে অ্যাসিডে তৈরি হবে, HCl অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। তার পাশাপাশি হচ্ছে এটা আমি বই থেকে যদি কিছু জিনিস লিখি, এখানে বই দেখেন, বই খুলে এখানে লেখা আছে যে গাঢ় HCl দ্রবণ যে বোতলে রাখা হয় সেই বোতলের মুখ খুললেই হালকা কুয়াশার মতো সৃষ্টি হয়, ঠিক আছে। বইটা একটু খুলেন এবং তীব্র জাজালু গন্ধ পাওয়া যায়। সো HCl যেটা, তার এই যে HCl যেটা, এটা হচ্ছে তার গন্ধ কি, তীব্র ঝাঁঝালু গন্ধ, তীব্র ঝাঁঝালু গন্ধ, ঠিক আছে। সো তীব্র ঝাঁঝালু গন্ধ, ঝাঁঝালু গন্ধ, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেজন্য ভাইয়া হচ্ছে বইয়েরও হেল্প নিচ্ছি, কারণ এগুলো ভাই বাংলা রিডিং, বুঝছেন, অনেক কয়টা হচ্ছে বাংলা রিডিং। তার পাশাপাশি হচ্ছে এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড আছে। সো দেখেন এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড কিভাবে তৈরি হলো, এখানে এখানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে আপনি যদি পানি নেন, সো আপনি হচ্ছে এখানে নাইট্রিক অ্যাসিড পাবেন, HNO3 আপনি অ্যাসিড পাবেন, ঠিক আছে, HNO3, তার পাশাপাশি NO পাবেন। সো এটাকে যদি সমতাকরণ করেন, এটাকে সমতাকরণ করলে এখানে হচ্ছে 3 নিলে এখানে 2 যদি নেন, তাহলে দেখেন এখানে হচ্ছে নাইট্রোজেন 3টা আর একটা, মানে দুইটা নাইট্রোজেন 2টা আর একটা 3টা, সো নাইট্রোজেন 3টা, অক্সিজেন দেখেন এখানে 6টা আর একটা 7টা, সো 3 দুগুণে 6 আর একে 7, এরকম ভাবে হয়েছে। সো এখানে যে আপনি নাইট্রিক অ্যাসিডটা যে আপনি পেয়েছেন, সো এটাকে হচ্ছে বাদামি বর্ণের বোতলে রাখা হয়, কোন বর্ণের, এটা হচ্ছে বাদামি বর্ণের, তাই না, হ্যাঁ, বোতল বাদামি বর্ণ। সো এটা হচ্ছে বাদামি বর্ণের বোতলে রাখা হয়, কারণটা কি, কারণটা হচ্ছে বাদামি বর্ণের যে বোতল, ওইটার মধ্যে হচ্ছে আলু প্রবেশ করতে পারে না, কি প্রবেশ করতে পারে না, আলু প্রবেশ করতে পারে না, কারণ আলু যদি প্রবেশ করে তাহলে তার যে অণুগুলো এগুলো হচ্ছে ভেঙে যাবে, ঠিক আছে। সো সেজন্য এটা হচ্ছে বাদামি বর্ণের বোতলে রাখা হয়। সো এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখেন গাঢ় সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হবে, আপনি যদি SO3 সঙ্গে যদি আপনি পানি নেন, দেন হচ্ছে আপনি H2SO4 পেয়ে যাবেন, দেন হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড আপনি পেয়ে যাবেন। এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড পেতে হলে আপনি কম পানির মধ্যে, ঠিক আছে, আপনি যদি গাঢ় দ্রবণ পেতে চান, ঠিক আছে, যেমন মনে করেন আমি শরবত হচ্ছে বেশি মিষ্টি খেতে চাই, মনে করেন সাপোজ, সো আমি হচ্ছে কম পানি নিতে হবে এবং চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। সো এরকম ভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিড পেতে হলে বা যে কোনো অ্যাসিড গাঢ় পেতে হলে পানি কম নিতে হবে এবং ওই অ্যাসিডটা এবং ওই অ্যাসিডের যে ওই অ্যাসিড যেটা ওইটা হচ্ছে বেশি নিতে হবে, ঠিক আছে। যেমন এখানে SO3 বেশি নিতে হবে এবং H2O পানি কম নিতে হবে, দেন হচ্ছে আপনি গাঢ় সালফিউরিক অ্যাসিড পেয়ে যাবেন, গাঢ় সালফিউরিক অ্যাসিড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো তারপরে দেখেন এখানে বলছে ক্ষারক বেস। সো ক্ষারকটা কি, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। সো অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া বলে। সো এখন দেখেন আমি এখানে কি বলছি, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড। সো ধাতু কোনগুলো, আমি ক্যালসিয়াম নিলাম, যৌগমূলকের অক্সাইড
মানে ক্যালসিয়াম অক্সাইড নিলাম। সো এগুলো হচ্ছে আমি কি বলতেছি, এগুলো হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। সো অ্যাসিড মনে করেন একটা HCl নিলেন, ঠিক আছে। সো এই বিক্রিয়াটা কি হবে তাহলে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেনের সাথে অক্সিজেন গেলে পানি। সো লবণ এবং পানি তৈরি হলো। সো এখানে 2 দেন সমতা করার জন্য। সো এই হচ্ছে কথা। এবং সেকেন্ডটা দেখেন, এটা হচ্ছে যৌগমূলকের অক্সাইডটা আপনি দেখছেন। এখন যদি হাইড্রোক্সাইডটা দেখতে চান, মানে এখন যদি আপনি হাইড্রোক্সাইডটা দেখতে চান, তাহলে এখানে মনে করেন পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলেন, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওরা এখানে H2SO4 সালফিউরিক অ্যাসিড নিছে। সো এখানে তাহলে কি হবে, এখানে কি হবে K2SO4 পটাশিয়ামের লবণ K2SO4 প্লাস H2O, ঠিক আছে। এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। সো এরকমভাবে বিক্রিয়াগুলা হয়। সো আমরা কি জানি যে ক্ষার বা ক্ষারক যেগুলা ক্ষারক, এগুলো হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে, লবণ এবং পানি তৈরি করে, এবং এটাকে হচ্ছে প্রশমন বিক্রিয়া বলি। এই বিক্রিয়াটাকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া বলি। এই হচ্ছে কথা। এখন দেখেন ক্ষার, এটা করছে বানানটা ক্ষার, ঠিক আছে। ক্ষার ধাতু বা ধাতুমত ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। সো এগুলো হচ্ছে তা ক্ষারক, যেগুলা ক্ষারকের মধ্যে যেগুলা পানিতে দ্রবণীয়, মোট কথা হচ্ছে ক্ষারকের মধ্যে যেগুলো পানিতে দ্রবণীয় এগুলো হচ্ছে ক্ষার বলি। যেমন এখানে দেখেন, এখানে কি বলছে যে ক্ষার হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। একটি হচ্ছে যৌগটিতে হাইড্রোক্সাইড যৌগমূলক থাকতে হবে, ওই যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। এখন দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা ক্ষার বলি, ক্ষার বলতেছি কেন, কারণ এখানে OH মাইনাস এই আয়নটা আছে, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন আছে, এবং একই সাথে এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, এই কারণে এটা ক্ষার। এটা ক্ষার এবং ক্ষারক উভয়, ক্ষার হইলেই ক্ষারক, দেখেন ক্ষার হলেই এটা ক্ষারক হয়ে যায়, ক্ষারক। কিন্তু কিন্তু ক্ষারক যেটা, ক্ষারক যেটা, ক্ষারক ক্ষার হতেও পারে নাও হতে পারে। ক্ষারক কিন্তু ক্ষারক ক্ষার হতেও পারে, হতেও পারে নাও হতে পারে। অর্থাৎ সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক, বাট সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সো এটা দেখেন, এই উদাহরণটা দেখেন, FeOH2, এখানের মধ্যে OH মাইনাস আছে, হাইড্রোক্সাইড আয়ন আছে, বাট এটা পানিতে দ্রবীভূত নয়, পানিতে দ্রবণীয় নয়। সো এটা কি, এটা জাস্ট ক্ষারক, ক্ষারক কিন্তু ক্ষার না, ক্ষার না। তারপর দেখেন ক্যালসিয়াম অক্সাইড যেটা CaO ক্যালসিয়াম অক্সাইড, এটার মধ্যে OH মাইনাস হাইড্রোক্সাইড আয়ন নেই, হাইড্রোক্সাইড আয়ন নেই। সো এটা জাস্ট ক্ষারক কিন্তু এটা ক্ষার নয়, ঠিক আছে। তার মানে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। শেষ। সো এই যে বিক্রিয়াগুলা, তার পাশাপাশি এই যে কিছু বিক্রিয়াগুলো আছে, সো এগুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, তারপরে ভাইয়া MCQর জন্য এক দুইটা দেখাই দিই। যেমন দেখেন এখানে কি বলছে, ফেরাস নাইট্রেটের সাথে যখন আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া নেবেন ধাতব লবণের সাথে, মানে টপিকটা হচ্ছে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, ঠিক আছে। সো ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া FeNO2 এর সাথে যখন আপনি লঘু ক্ষার নেবেন, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড নেবেন, দেখেন এখানে কি কি তৈরি হবে, এখানে কি কি তৈরি হবে। সো দেখেন এখানে হচ্ছে Fe সাথে OH যাবে, সো FeOH2 এটা গেল। তার পাশাপাশি এখানে কি কি তৈরি হলো, তার পাশাপাশি এখানে হচ্ছে NaNO3 এটা তৈরি হলো। এখন দেখেন এই যে FeOH2 এটা কি, এটা হচ্ছে অদক্ষেপ আকারের নিচে পড়ে যাবে। FeOH2 যেটা, এটা হচ্ছে অদক্ষেপ আকারের নিচে পড়ে যাবে, এবং তার বর্ণটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সবুজ বর্ণ, সবুজ বর্ণ। এখন দেখেন আপনি, এটা হচ্ছে ফেরাস নাইট্রেট বলে, এটা কি বলে, ফেরাস নাইট্রেট, FeNO3 নাইট্রেট, যেহেতু NO3 হবে, নাইট্রেট সেহেতু কি হবে, NO3 হবে, এখানে 2 হবে, এটা হচ্ছে ফেরাস নাইট্রেট, ফেরাস নাইট্রেট। আপনি যদি এখানে ফেরিক নাইট্রেট নিতেন, আপনি যদি এখানে ফেরিক নাইট্রেট অর্থাৎ FeNO3 এটা কি, এটা হচ্ছে ফেরিক নাইট্রেট।
সো ফেরিক নাইট্রেট নিলে আপনি এখান থেকে সেম টু সেম বিক্রিয়া দিলে আপনি এখানে কি পাইতেন, FeOH all 2, FeOH all 3 এবং এর যে বর্ণটা, এই বর্ণটা ইম্পর্টেন্ট। এই বর্ণটা হচ্ছে এখানে কি বলছে, এই বর্ণটা হচ্ছে FeOH all 3, এটা হচ্ছে বর্ণ দেওয়া আছে, হ্যাঁ লালচে বাদামি, লালচে বাদামি। এর বর্ণটা কি, লালচে বাদামি। এটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। সো এই যে বইয়ের যে বাংলা বিষয় দিয়ে আছে, এটা হচ্ছে বায়া বইয়ের একটু হেল্প নিয়ে আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো কোনটা কোন বর্ণের, এগুলো হচ্ছে যেগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো হচ্ছে মনে রাখবেন। FeOH all 3 এর যে বর্ণটা, এটা হচ্ছে লালচে বাদামি, এটা এমসিকিউ অনেক আসে। FeOH all 2 অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড যেটা, এটা হচ্ছে লালচে বাদামি। আর ফেরাস হাইড্রোক্সাইড যেটা, এটা হচ্ছে সবুজ। ফেরাস কেন 2 থাকার কারণে, ফেরিক কেন 3 থাকার কারণে, এই হচ্ছে কথা। সো বাকিগুলো হচ্ছে এরকম ভাবে আপনারা দেখে নেবেন। সো তারপর দেখেন এখানে পিএইচ যে ধারণাটা আছে, পিএইচ মানে কি, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস, মাইনাস লগ অফ H প্লাস। সো পিএইচ এর যদি আমি বাংলা বলি, জাস্ট আপনাকে কোয়েশন আসলো পিএইচ কি, সো আপনি কি লিখবেন, পিএইচ কি আপনার প্রশ্ন আসলো, সো আপনি এইভাবে লিখবেন যে কোনো দ্রবণের, দেখেন কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, দেখেন এগুলো হচ্ছে H প্লাস, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার দেখেন এটা মাইনাস আছে, সেজন্য ঋণাত্মক লগ আছে, লগারিদম, ঋণাত্মক লগারিদম, আমার এখনো মনে আছে আমি যখন প্র্যাকটিক্যাল এক্সাম দিছিলাম তখন স্যার আমাকে এই কোয়েশনটা করছিল যে পিচ কাকে বলে। দেন হচ্ছে আমি সূত্র মনে আছে, সূত্র থেকে আমি ইয়েটা বানিয়ে ফেলছিলাম, ঠিক আছে। দেখেন কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিচ বলে। ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিচ বলে। শেষ। এখন দেখেন তাহলে পিএইচ এর সূত্রটা আমরা কি পাচ্ছি, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ H প্লাস। সো কোন দ্রবণের, আর এখানে যে H প্লাস হিসাব করা হয়, এটা হচ্ছে 1 লিটারের মধ্যে H প্লাস এর পরিমাণ আমরা হিসাব করি। সো 1 লিটারের মধ্যে H প্লাস এর পরিমাণ মনে করেন tan ইনভার্স 7 মনে করেন, সাপোজ H প্লাস এর পরিমাণ 1 লিটারের মধ্যে। সো তাহলে পিএইচটা কি হবে, মাইনাস লগ অফ tan ইনভার্স 7। সো লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আনা যায়, সো মাইনাস ইন্টু মাইনাস 7 লগ 10 ইকুয়ালস টু মাইনাসে প্লাস 7 ইন্টু লগ 10 এর ভ্যালু হচ্ছে 7। সো পিএইচ এর মান কি পাচ্ছি, 7 পাচ্ছি। সো পিএইচ এর মান যখন 7 হয় তখন এটা অ্যাসিড না ক্ষার, এটা হচ্ছে নিরপেক্ষ। পিএইচ যখন 7 সেটা কি নিরপেক্ষ দ্রবণ, এটা অ্যাসিডও নয়, এটা ক্ষারও নয়, ঠিক আছে। তো এখানে দেখেন পিএইচ স্কেল আছে, আমরা যদি এখানে দেখি যে পিএইচ স্কেল, সো পিএইচ স্কেল যেটা, এটা কিভাবে হিসাব করা হয় আমি আপনাকে একটু বলি। 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 এরকম ভাবে যাবে, দেন হচ্ছে 6 7 8 9 এরকম ভাবে যাবে, দেন লাস্ট হচ্ছে কত, 14। সো পিএইচ স্কেলের 0 থেকে 6 পর্যন্ত যেটা, এটা হচ্ছে অ্যাসিড, এগুলা কি অ্যাসিড। 7 যেটা, এটা হচ্ছে বিশুদ্ধ পানি, বা এটা এখানে কি লিখছি, অথবা নিরপেক্ষ দ্রবণ বা নিরপেক্ষ, আপনি নিরপেক্ষ বলতে পারেন, নিরপেক্ষ। তারপর 8 থেকে 14 এটা হচ্ছে অ্যাসিড ক্ষার, এটা হচ্ছে কি ক্ষার। সো এখন দেখেন অ্যাসিডের যে তীব্রতা, এখানে তীব্রতা বেশি, সবচেয়ে বেশি পিএইচ, মানে সবচেয়ে তীব্র অ্যাসিডের, আমি যদি আপনাকে বলি যে তীব্র অ্যাসিডের পিএইচ কত, আপনি 0 বলবেন, মানে সবচেয়ে বেশি তীব্র অ্যাসিডের পিএইচ কত, 0। মানে এখান থেকে স্টার্ট হয় তীব্রতা মানে বেশি থেকে আস্তে আস্তে যত ডান দিকে যাবেন কমতে থাকবে, পিএইচ কমতে থাকবে, অর্থাৎ তীব্রতা কমতে থাকবে, এবং একটা সময় 7 গিয়ে একদম 0 হয়ে যাবে। তারপর যখন আপনি এখান থেকে স্টার্ট করবেন তখন ক্ষারের তীব্রতা এখানে কম, যত ডান দিকে যাবেন ক্ষারের তীব্রতা বাড়তে থাকবে, সো অ্যাসিডের তীব্রতা ডান দিকে গেলে কমতে থাকে, আর ক্ষারের তীব্রতা ডান দিকে গেলে বাড়তে থাকে, এই জিনিসটা মনে রাখবেন।
সো পিএইচ পরিমাপ পদ্ধতি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি জাস্ট বাংলা রিডিং পড়বেন। আপনার বইয়ে হচ্ছে ইউনিভার্সাল নির্দেশক আছে, পিএইচ পেপার আছে, দেন হচ্ছে পিএইচ মিটার আছে, এগুলো হচ্ছে বইয়ের মধ্যে সুন্দর করে রিডিং পড়বেন। দেন হচ্ছে এখানের মধ্যে পিএইচ এর যে গুরুত্ব কৃষিক্ষেত্রে, এখানে দেন হচ্ছে জীবদেহে প্রসাধনীর ক্ষেত্রে, এগুলো হচ্ছে বাংলা রিডিং আছে, এগুলো হচ্ছে সুন্দরভাবে পড়ে নেবেন। এগুলো যদি বাংলা রিডিং পড়ে বোরিং লাগবে, ঠিক আছে। সো দেখেন এখানে যে ইম্পর্টেন্ট যে চার্ট, এই চার্টটা আমাদেরকে মনে রাখতে হবে যে বিভিন্ন অঙ্গের নাম এবং তাদের পিচ। সো পাকস্থলীর পিচ কত? 1। মানুষের ত্বকের যে পিচ 4.8 থেকে 5.5, এটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনগুলো আপনার লাগবেই, ঠিক আছে। মূত্রের পিচ কত? 6। রক্তের পিচ হচ্ছে 7.43 থেকে 7.45। অগ্ন্যাশয় রসের যে পিচ এটা হচ্ছে 8.1, 8.1। আবার বলি, পাকস্থলীতে 1, মানুষের ত্বক 4.8 থেকে 5.5, মূত্রে হচ্ছে 6, রক্তে হচ্ছে 7.43 থেকে 7.45, অগ্ন্যাশয় রসায়ন হচ্ছে 8.1, ঠিক আছে। সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো হচ্ছে আপনাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। সো তারপরে যদি দেখি আমরা যে প্রশমন বিক্রিয়া, সো প্রশমন বিক্রিয়া এটা কিরকম হয়। প্রশমন বিক্রিয়া জাস্ট আমি পরিপাকের বিক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো হচ্ছে এখানে যে প্রশমন বিক্রিয়া, যে দাঁতের যত্নে প্রশমন বিক্রিয়া, কৃষিক্ষেত্রে, এগুলো হচ্ছে বাংলা রিডিং আছে। সো মেইন যে বিষয়টা এটা আমি আপনাকে বুঝাই। সো পরিপাকে আমরা জানি আমাদের যে ডাইজেস্ট মানে আমাদের যে খাবারটা যে পরিপাক হবে, সো কোন গ্যাসটা হেল্প করে? HCl, পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় আমাদের পাকস্থলী থেকে, ঠিক আছে। সো এই HCl পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন আমাদের অ্যাসিডিটি সৃষ্টি হয়, অ্যাসিডিটি হয়। সো এই অ্যাসিডিটি হয় কোন গ্যাসের কারণে? HCl গ্যাসের কারণে। এখন কোনো কারণে আপনার গ্যাস হয়েছে, সো আপনি ওষুধ খান, কি ওষুধ খান? অ্যান্টাসিড খান, অ্যান্টাসিড। সো অ্যান্টাসিডের মধ্যে কি কি থাকে? অ্যান্টাসিডের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং কি কি থাকছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। এখন কেন এগুলা থাকে? কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলা কি ক্ষারক বা ক্ষার। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। সো ক্ষারের সাথে যখন আপনি অ্যাসিডের বিক্রিয়া দিবেন তখন সেখানে কি হবে? লবণ আর পানি তৈরি হবে এবং এই HCl গ্যাসটা সেটা কি হয়ে যাবে? বিনাশ হয়ে যাবে, ঠিক আছে, শেষ হয়ে যাবে। সো সেজন্য আমরা অ্যান্টাসিড হিসেবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখানে রাখা হয়, অ্যান্টাসিডের মূল উপাদান। সো এখানে যখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড LOH. সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন HCl এর সাথে বিক্রিয়া করে তখন এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখেন অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন মিলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার পাশাপাশি হচ্ছে এখানে পানি তৈরি হয়, তার পাশাপাশি পানি। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা এটা হচ্ছে লবণ, আর H2 যেটা এটা হচ্ছে পানি, এবং এখানে HClটা কি হয়ে যায়? বিনাশ হয়ে যায়। সো এটা যদি সমতাকরণ করেন, সো দেখেন এখানে ক্লোরিন 3টা আছে, সো 3 দিয়ে দেন, 3 দিয়ে দেন এবং এখানে 3 দিলেন, তাহলে দেখেন এখানে কি হচ্ছে? হাইড্রোজেন 3টা, এখানে 3টা, 6টা। সো এখানে 2টা 3 দেন, তাহলে 6টা হয়ে গেছে। সো বাকি উপাদানগুলো মিলে যাবে, ঠিক আছে। সো বিক্রিয়াটা এরকম হয় এবং এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবং আপনি যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি নেন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন HCl বিক্রিয়া করে তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার পাশাপাশি হচ্ছে পানি তৈরি হয়, তার পাশাপাশি কি তৈরি হয়? পানি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে ম্যাগনেসিয়ামের যে লবণটা, সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে লবণ এবং এটা হচ্ছে পানি। সো এরকম ভাবে আপনার HClটা বিনাশ হয়ে যাবে। সো এখানে দেখেন ক্লোরিন 2টা, সো এখানে 2 দেন, ক্লোরিন 2টা হলো, হাইড্রোজেন 2টা, এই যে এরকম ভাবে মিলে গেল, ঠিক আছে। এরকম ভাবে এটা, আচ্ছা হাইড্রোজেন দেখেন এখানে 2টা 4টা, এখানে 2টা, সো 2 দিতে হবে। সো এরকম ভাবে মিলে গেল। সো প্রশমন বিক্রিয়াটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। সো বায়া দেখাই দিলাম, ঠিক আছে। সো তারপরে যদি দেখেন এখানে অ্যাসিড বৃষ্টির যে বিক্রিয়াটা এটা দেখায়, আর বাংলা লেখাগুলো এটা হচ্ছে বই থেকে পড়ে নেবেন। সো অ্যাসিড বৃষ্টির জন্য এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে, এবং কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্যাস, তাই না, বায়ুমণ্ডলের গ্যাস, আর পানি বিক্রিয়া করে এখানে হচ্ছে H2CO3 এই অ্যাসিডটি তৈরি করে, ঠিক আছে। এগুলো হচ্ছে
এগুলো হচ্ছে এসিড বৃষ্টি যখন আপনার বৃষ্টির পানির সাথে যখন ভূমিতে আসে তখন ভূমির যে অ্যাসিডিটি অর্থাৎ মাটির অ্যাসিডটাকে কি করে বাড়িয়ে ফেলে এবং এখানে হচ্ছে গাছপালার অনেক ক্ষতি হয়, ঠিক আছে। এবং এখানে দেখেন নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা গ্যাস, এটার সাথে যখন পানি বিক্রিয়া করে সো এখানে দুইটা অ্যাসিড তৈরি হয়, একটা হচ্ছে HNO2 আর একটা হচ্ছে HNO3, একটা হচ্ছে HNO2 আর একটা হচ্ছে কি HNO3। সো এখানে N দুইটা আছে, সো এখানে 2 দিয়ে দেন। সো অ্যাসিড বৃষ্টির জন্য এই যে দেখেন HNO2, এই দুইটা অ্যাসিড দায়ী, ঠিক আছে, এই অ্যাসিড সমূহ দায়ী, অ্যাসিড সমূহ দায়ী, অ্যাসিড H2CO3 দেন হচ্ছে HNO2 HNO3। সো এই দুইটা যে HNO2 HNO3 খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এমসিকিউর মধ্যে আসে। এই দুইটা যেটা অ্যাসিড বৃষ্টির জন্য কোন কোন অ্যাসিড দায়ী, সো HNO2 HNO3, ঠিক আছে, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, HNO2 HNO3। ওকে, এবং এগুলা কি AQ জলীয় দ্রবণ, ঠিক আছে, AQ দিয়ে দিবেন। এই হচ্ছে কথা অ্যাসিড বিক্রিয়ার। তার পাশাপাশি এখানে কি কি আছে দেখেন, পানি বিশুদ্ধতা, বিশুদ্ধকরণ। সো এখানে আরো কিছু বাংলা বিষয়তে আছে। সো পানির ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, এগুলো হচ্ছে রিডিং পড়ে নেবেন, ঠিক আছে। হচ্ছে পানির বিশুদ্ধতার পরীক্ষা, বিশুদ্ধকরণ, বর্ণ গন্ধ পর্যবেক্ষণ, পানির তাপমাত্রা, পানির পিচ, এগুলা দেখে নেবেন। সো এখানে যে বিওডি সিওডি আছে বা সংজ্ঞা সহ লিখে দিয়েছি। সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এখান থেকে পড়ে নেবেন। যেমন বিওডি হচ্ছে কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো এর যে পূর্ণরূপটা এটা অনেক সময় আসে, অর্থাৎ বিওডি এর বাংলা অর্থ হলো জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, ঠিক আছে। সো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সো এই যে পূর্ণরূপ এটা খুবই ইম্পর্টেন্ট। সো 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় উক্ত পানির বিউডি বলে। সো কোনো পানির বিউডি এর মান যত বেশি হয় সে পানি তত বেশি কি হবে, দূষিত হবে। সো সেম টু সেম ভাবে এখানে সিইউডি আছে, সিইউডি কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ এর বাংলা অর্থ হলো রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে উক্ত পানির সিওডি বলে। কোনো পানির সিওডি এর মান যত বেশি হয় সে পানি তত বেশি দূষিত হয়, ঠিক আছে। সো এগুলো হচ্ছে পড়বেন। পানির বিশুদ্ধকরণে কি কি আছে, ক্লোরিনেশন, ফুটাণু, তিতাণু, ছাঁকন, এগুলো হচ্ছে বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে বাংলা রিডিং, মানে স্টুডেন্টদেরও বিরক্ত লাগে পড়াইতে, আমারও বিরক্ত লাগে এসব বাংলা রিডিং পড়াইতে। এবং ইভেন যখন দশম অধ্যায়টা ধাতু ও ধাতু পড়াবো, ঠিক আছে, তখন হচ্ছে ভাইয়া স্লাইডের মাধ্যমে দেখাই দিব যে কোন কোন পার্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই এই ধাতু অধাতু অর্থাৎ দশম অধ্যায় যখন পড়াবো খনিজ সম্পদ, ধাতু অধাতু, তখন হচ্ছে ভাইয়া বইয়ের পিডিএফ হচ্ছে এখানে স্লাইডে নিয়ে আসবো, ঠিক আছে। দেন হচ্ছে যে ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো থেকে এমসিকিউ আসবে, ক খ আসবে, ইভেন অনেক সময় সিকিউ যেখান থেকে আসে ওইটাও দেখাই দিব স্লাইডের মাধ্যমে। সো আপাতত এই চ্যাপ্টারটা ভাই এরকম ভাবে শেষ করব, ঠিক আছে। মানে ইম্পর্টেন্ট বিষয় দিয়ে হচ্ছে লিখিতভাবে বুঝাই দিলাম এবং কোন কোন পার্ট পড়তে হবে বই থেকে এটা ভাইয়া মুখে বলে দিলাম। এখন আসেন আমরা হচ্ছে এমসিকিউ যাই, দেন হচ্ছে আমরা সিকিউ সলভ করব। দেখেন দুর্বল অম্ল কোনটি, মানে অ্যাসিড কোনটি, অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল, ঠিক আছে। সো এসিএল এটা হচ্ছে কি, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। সো এখানে দেখেন HNO3 আছে, H2SO4 হবে, তাই না, এটা টাইপিং মিস্টেক করছি, H2SO4, দেন হচ্ছে এখানে H2CO3 আছে, এরকম ছিল অপশনগুলো। সো আপনি হচ্ছে এর জারণ মানগুলো যদি দেখেন হাইড্রোজেনের জারণ মান 1, অক্সিজেন হচ্ছে -2, আছে কয়টা, 3টা, মানে -6। সো মধ্যেরটা কত হবে দেখেন, এটা হচ্ছে +1, হাইড্রোজেনের একটা +1, আর এন এর জারণ মান এটা আপনি x ধরেন, আর অক্সিজেনের ক্ষেত্রে O3 যেটা এখানে কি কাজ করতেছে -6। সো আলটিমেটলি এর জারণ মান কি হয়, 0 হয়, একটা যোগের ক্ষেত্রে আমরা জানি। সো +1 -6 মানে কত, -5 + x = 0, দেন হচ্ছে x = -5, দেন পাশে গেলে +5। সো n এর জারণ মান 5 পেয়েছি। সেম টু সেম ভাবে হাইড্রোজেন এখানে হচ্ছে +2, যেহেতু 2 আছে, এখানে হচ্ছে -6, 3 × 6। সো এর মধ্যেটা কি হবে, 4 হবে। এটা কি হবে, +2 -8, সো মধ্যেটা কি হবে, +6। সো জারণ মান যার বেশি সে তত তীব্র, আর জারণ মান যার যত কম
জারণ মান যার যত কম সে তত কি দুর্বল। সো এখন জারণ মান দেখেন, এটার জারণ মান হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা 5, সো কম কোনটা? এটা। সো এটা হচ্ছে দুর্বল, ঠিক আছে, এটা হচ্ছে কি দুর্বল। সো H2CO3 হচ্ছে দুর্বল। তারপর দেখেন চিনি থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, কি বলছে? চিনি থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা পানির কতগুলো অণু শোষিত হবে, এটা মুখস্থ রাখেন। এটা হচ্ছে 11। আমরা যখন সমীকরণের মাধ্যমে দেখি তখন হচ্ছে আমরা দেখি 11 হয়। সো এটা হচ্ছে 11। দেন হচ্ছে নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড থাকে? সো ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে বলেন তো? দুধে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড থাকে কোনটা? তেঁতুলে। আমরা জানি তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে। নিচের কোনটিতে ভেজা নীল লিটমাস লাল করে? সো নীল লিটমাস পেপারকে লাল করে কোনটা? অ্যাসিড। নীলটাকে লাল করে কে? অ্যাসিড। অ্যাসিড, সো Cl2 হচ্ছে অ্যাসিড, ক্লোরিন। সো ধাতুর অক্সাইড সমূহ, ধাতুর যে অক্সাইড সমূহ দেখেন, ধাতু হচ্ছে ক্যালসিয়াম নিলেন, তার অক্সাইড হচ্ছে CaO। সো ধাতুর অক্সাইড কি হয়? ক্ষারধর্মী হয়। ধাতুর অক্সাইড কি হয়? ক্ষারধর্মী। নিম্নের কোনটি অম্লীয় অক্সাইড? অম্লীয় অক্সাইড কোনটা? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইডের সাথে যখন পানি বিক্রিয়া করেন তখন অ্যাসিড তৈরি হয়। সো অম্লীয় অক্সাইড কোনটা? কার্বন ডাই অক্সাইড। প্রশমন বিক্রিয়ার পিএইচ এর মান কত? প্রশমন বিক্রিয়ার পিএইচ মান কত? প্রশমন বিক্রিয়াটাই হয় কাকে কাকে নিয়ে? অ্যাসিড ও ক্ষারকে নিয়ে। সো অ্যাসিড ও ক্ষারকে নিয়ে যখন বিক্রিয়াটা হয় তখন এখানে লবণ আর পানি তৈরি হয়, লবণ ও পানি। সো এগুলো হচ্ছে নিরপেক্ষ। সো নিরপেক্ষ হলে তার পিএইচ ভ্যালু কত? 7। নিরপেক্ষ হলে তার পিএইচ ভ্যালু কত? 7। কোনটি ক্ষারীয় লবণ? ক্ষারীয় লবণ দেখেন Na2CO3 হচ্ছে ক্ষারীয় লবণ, তাই না? Na2CO3, Na2CO3 হচ্ছে ক্ষারীয় লবণ। হ্যাঁ ঠিকই আছে, Na2CO3 হচ্ছে ক্ষারীয় লবণ। তারপর দেখেন FeCl3, এটা হচ্ছে FeCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে। দেখেন FeCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, FeCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এখানে কি কি তৈরি হয়? একটা হচ্ছে FeOH, অর্থাৎ এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, FeOH, তার পাশাপাশি NaCl। সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতেছে, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতেছে, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে যেটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে তলানি আকারে নিচে থাকবে, সেজন্য এরকম চিহ্ন দিয়ে দিলাম। এবং এর যে কালারটা এটা কি হয়? লালচে বাদামি। আপনাকে পড়াইছিলাম লালচে বাদামি। এটা কি হয়? লালচে বাদামি, মনে আছে? এটা আপনাকে পড়াইছিলাম, ইভেন লিখেও দিয়েছিলাম। সো এটা হচ্ছে লালচে বাদামি। তার পাশাপাশি দেখেন চোখ জ্বালা সৃষ্টি করে কোনটি? SO2, সালফার ডাইঅক্সাইড হচ্ছে চোখ জ্বালা সৃষ্টি করে, মনে রাখবেন। অগ্ন্যাশয় রস দেখেন, অগ্ন্যাশয় রসের পিএইচ এর মান কত? অগ্ন্যাশয় রসের পিএইচ এর মান হচ্ছে 8.10, 8.10, ঠিক আছে। আপনাকে যে চারটা ভাইয়া দেখাইছিলাম ওইখানের মধ্যে ছিল। সো অগ্ন্যাশয় রসের পিএইচটা হচ্ছে 8.10। তারপর যদি দেখেন বিশুদ্ধ পানির পিএইচ কত? সো বিশুদ্ধ পানি হচ্ছে নিরপেক্ষ, তার পিএইচ কত? 7। তার পিএইচ কত? 7। তারপর দেহত্বকের আদর্শ পিএইচ কত? 5.5, তাই না? হ্যাঁ 5.5। নিচের কোনগুলো ক্ষারক? সো এখানে আছে FeO, Na2O, KOH। সো এগুলো কি? এগুলো হচ্ছে ক্ষারক, ক্ষারক। হ্যাঁ। কোন যৌগটির বর্ণ লালচে বাদামি? সো লালচে বাদামি কি হয়? FeOH, ঠিক আছে, এটা হচ্ছে লালচে বাদামি। সো FeOH, এই যে এটা। তারপর 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? সো আমরা কি জানি? পিএইচ ইকুয়ালস টু কি? পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ H প্লাস, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ H প্লাস। এখন H প্লাস এর মান কত কিভাবে আমরা বের করব? দেখেন H প্লাস মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে? দেখেন এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা আছে হাইড্রোজেন। সো 2 ইন্টু H2SO4 এর ঘনমাত্রা, 2 ইন্টু H2SO4 এর ঘনমাত্রা আমরা এরকম ভাবে বের করি। সো 2 ইন্টু H2SO4 এর ঘনমাত্রা কত? 0.005। তো দুইটা গুণ করলে 0.01 পাবেন, 0.01। সো বলছে পিচ কত? আচ্ছা 0.01। সো 0.01 কে আপনি কি লিখতে পারবেন? tan ইনভার্স
দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, ঠিক আছে। আর এটা কিভাবে আসছে দেখেন, 5 দুগুণে 10, সো 10 যেহেতু, সো 1 এখানে চলে আসলে, সো 0.01, সো এটাকে কি লেখা যায়? tan ইনভার্স 2 লেখা যায়, ঠিক আছে। সো 0.01 কে আমরা কি লিখতে পারি? tan ইনভার্স 2, tan ইনভার্স 2 লিখতে পারি। এখন হচ্ছে আমার পিএইচ ভ্যালু দরকার, সো পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস, দ্যাটস মিন মাইনাস লগ অফ এইচ প্লাস মানে tan ইনভার্স 2। সো মাইনাস ইন্টু, এখন লগের ক্ষেত্রে যে পাওয়ারটা সামনে চলে আসে, সো মাইনাস 2 ইন্টু লগ 10 ইকুয়ালস টু, সো এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু লগ 10, লগ 10 এর ভ্যালু 1, সো 2 ইন্টু 1 দ্যাটস মিন 2, দ্যাটস মিন 2, এই হচ্ছে কথা। তারপর দেখেন, সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ মান নিরপেক্ষ দ্রবণের পিএইচ মান অপেক্ষা কত বেশি? সো সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ মান কত? 14, আর নিরপেক্ষ যে দ্রবণের পিএইচ মান কত? 7। সো তাদের পার্থক্য কত দেখেন তো, 14 থেকে 7 গেলে কত? 7, 7, দ্যাটস মিন অ্যান্সার 7। অ্যান্সার কি? 7, তাই না? 7, ঠিক আছে। তারপর দেখেন, CaC2 এবং H2O বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে কি তৈরি হয়? C2H2 তৈরি হয়, C2H2 তৈরি হয়, অর্থাৎ ইথিন তৈরি হয়, ঠিক আছে, ইথিন C2H2, সো C2H2। তারপর যানবাহনের কালো ধোঁয়ায় কোনটি থাকে না? CFC থাকে না, কারণ CFC হচ্ছে ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে নিঃসৃত হয় CFC, ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন। ফিটকিরির রাসায়নিক সংকেত কোনটি? Al2SO4 K2SO4 24:2, এটা মনে রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন। Al2SO4 K2SO4, দেন হচ্ছে ইন্টু ইন্টু, এটা হচ্ছে ইন্টু, ঠিক আছে, Al2SO4 ইন্টু 3 ইন্টু K2SO4 ইন্টু 24:2, ঠিক আছে, এটা হচ্ছে ফিটকিরির রাসায়নিক সংকেত। তারপর দেখেন, মূত্রের পিচ কত? মূত্রের পিচ কত? 6। মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই এখানে চুন ব্যবহার করা হয়, কারণ চুনটা হচ্ছে ক্ষার, আর মৌমাছি যে কামড় দিছে ওইটা কি করছে? আপনার শরীরের ভিতরে মনে করেন বিষ ঢুকাই দিছে, মানে এটা হচ্ছে অ্যাসিড, সো অ্যাসিড ঢুকাই দিল। সো ওই অ্যাসিডটাকে কি করতে? বিনাশ করতে আমার কি দরকার? ক্ষার দরকার। সো ক্ষারটা আমি কোথায় পাবো? চুনে, চুনে পাবো ক্ষার। কারণ কি? কারণ ক্যালসিয়াম অক্সাইড, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সো ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষার, এবং এই ক্যালসিয়াম অক্সাইডটা, এই ক্ষারটা অ্যাসিডকে কি করবে? প্রশমিত করবে, সো আমরা চুন ইউজ করি। পাকস্থলীতে আলসারের জন্য কোনটি দায়ী? সো HCl দায়ী। পাকস্থলীতে আলসারের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দায়ী। কারণ কেন? এটা আগেও পড়াইছি, কারণ এই আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে বজ্রপাতের কারণে কোন অ্যাসিড উৎপন্ন হয়? সো বজ্রপাতের কারণে দুইটা অ্যাসিড তৈরি হয়, একটা হচ্ছে HNO2 আর একটা হচ্ছে HNO3, দুইটা অ্যাসিড তৈরি হয়, সো HNO2। সো এখানে অপশন HNO3 বলে টাইপিস্ট দিয়ে দিছে, সো একটা অপশন কেটে দিলাম আর কি, মানে দুইটা অ্যাসিড তৈরি হয়, HNO2 এবং HNO3, সো দুইটা থেকে একটা থাকলে এটা অ্যান্সার, HNO2 হচ্ছে অ্যান্সার। সো টাইপিস্ট ভুল করে HNO3ও লিখে ফেলছিল, সো অ্যান্সার তো আর এখান থেকে দুইটা হবে না, একটা হবে, সো একটা কেটে দিলাম, সো আমি এটা রাখলাম HNO2। একজন কৃষক জমির মাটি নিয়ে কৃষি কর্মকর্তার কাছে গেলেন, তিনি পরীক্ষা করে বলেন জমির পিএইচ হচ্ছে 2। সো জমির H+ আয়নের ঘনত্ব কত? সো পিএইচ এর ভ্যালু কত বলছে? 2 বলছে, পিএইচ ভ্যালু কত? 2। সো পিএইচ মানে কি? মাইনাস লগ অফ H+ ইকুয়ালস টু 2, দেন লগ H+ ইকুয়ালস টু, মাইনাসটা ডান পাশে গেলে -2। এখন দেখেন H+ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? লগ 2 উঠাইলে ওই পাশে কি হবে? 10 হয়ে যাবে, আর এখানকার যে সংখ্যাটা এটা পাওয়ার হয়ে যাবে, tan ইনভার্স 2, tan ইনভার্স 2। সো tan ইনভার্স 2 মানে কি? 1 ডিভাইডেড বাই 100, 0.01, 0.01 মোলার, 0.01 মোলার, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী। সো জমিতে H+ আয়নের ঘনত্ব কত? 0.01 মোলার, 0.01 মোলার, ওকে। তারপর দেখেন, জমিতে Na3CO3 যোগ করলে অ্যাসিডিটি হ্রাস পাবে। এখন কথা হচ্ছে 0.01 যে মোলারটা পেয়েছি, অর্থাৎ H+ এর ভ্যালু 0.01 মোলার পেয়েছি, কিংবা পিএইচ এর ভ্যালু 2, মানে কি? জমিটা হচ্ছে অ্যাসিড আছে, জমিতে অ্যাসিড আছে,
সো জমিতে যেহেতু অ্যাসিড আছে, সো NH3CO3 যেটা NH3CO3 এটা হচ্ছে ক্ষার। তো আপনি যদি ক্ষার যোগ করেন, সো অ্যাসিডিটি কি হবে? হ্রাস পাবে। জমিতে এখন অ্যাসিডিটি আছে, সো অ্যাসিডিটি থাকার কারণে আপনি যদি জমিতে এখন ক্ষার দেন, NH3CO3 ক্ষার দিলেন, সো এই অ্যাসিডিটি কি হবে? হ্রাস পেয়ে যাবে। সো কারণ কারণ এখানে একটা প্রশমন বিক্রিয়া হবে। সো ফলন ভালো হবে না, কারণ এটার পিচ খুবই কম, ফলন ভালো হবে না, অণুজীবগুলো মারা যাবে। হ্যাঁ, সো 1 নাম্বার আর 3 নাম্বার সত্য। সো 1 নাম্বার আর 3 নাম্বার সত্য। সো এই গেল MCQ। ঠিক আছে ভাইয়া, খুবই দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। সো তোমরা তো হচ্ছে আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো এসে 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, MCQ, এটা হচ্ছে ডিরেক্ট, এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে। তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, MCQ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRBP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে। সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে, বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না। এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। এগুলার ডেমো ক্লাস আছে, ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে। তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসে 26, 22, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SSC 26-এর জন্য তো এটা ডিরেক্ট এগুলাতে ভর্তি হয়ে গেলা। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসের যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে, এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। SSC 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলার প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, এই যে ফুল ফিজিক্স, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে PCB যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে। তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলোর প্রিমিয়াম থাকে। এজন্য তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে করো তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ। যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে,
ঠিক আছে? তো এগুলা পাবা। তো সেমভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে। এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে? তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এই জন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স। এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক 2 প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হইলে তোমার 100% যদি বেশি কোনো উপস্থিতি থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক 2 প্রো কোর্স, বেসিক 2 প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক 2 প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ। সো দেখো এখন হচ্ছে আমরা বিভিন্ন বোর্ড কোয়েশন সলভ করব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা কোয়েশন। সো দেখো এখানে যে প্রথম প্রশ্নটা বলছে পরিবেশের উপর এক্স, অর্থাৎ এই যে এক্স এখানের কথা বলা হয়েছে, তারপর ওয়াই, তারপর জেড এর ক্ষতিকর প্রভাব বিক্রিয়া সহ ব্যাখ্যা করো, ঠিক আছে? সো এখানে এক্সটা কি, দেখো এখানে 1 নাম্বার বিক্রিয়া থেকে আমরা এক্সটা এখান থেকে পেয়ে যাব। একটু ওয়েট, পর্দাটা ঠিক করে, হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে হচ্ছে সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, সো এখানে কি তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড, তাই না? সালফার ডাইঅক্সাইড গ্যাস, এবং এটা হচ্ছে আমার এক্স, এটা কি? এটা হচ্ছে আমার এক্স, তাই না? এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স। তারপরে দেখো 2 নাম্বার বিক্রিয়া, এখানে কি কি বিক্রিয়া করছে? যে NO দেন O2 বিক্রিয়া করে কি তৈরি করে? এখানে NO2 তৈরি করে, NO2 গ্যাস তৈরি করে, ঠিক আছে? NO2 গ্যাস তৈরি করে, এটা হচ্ছে আমার ওয়াই। তারপর হচ্ছে এখানে 3 নাম্বারটা যদি দেখি, 3 নাম্বারটা হচ্ছে এখানের মধ্যে যে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে, এবং এটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে আমার জেড। সো বলছে এখানে এক্স ওয়াই জেড যে গ্যাস সমূহ আছে সবকটা গ্যাস এর ক্ষতিকর প্রভাব বিক্রিয়া সহ লিখো, ঠিক আছে? যে এর যে ক্ষতিকর প্রভাব সমূহ আছে এটা হচ্ছে আমাকে বিক্রিয়া সহ লিখতে বলছে। সো এখানে প্রথমে দেখো যে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাসটা হচ্ছে বাতাসের উপস্থিতিতে বলতে বাতাসের মধ্যে কে থাকে? অক্সিজেন থাকে, এবং কি থাকে? পানি থাকে। সো এই বাতাসের উপস্থিতিতে বলতে এখানের মধ্যে ওয়েট ধরো, হ্যাঁ। সো এখানে বাতাসের উপস্থিতি বলতে এখানে কি বোঝাইছে? যে অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে এখানে নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3 তৈরি করে। সো এটাকে যদি আমরা সমতা করি, সো এখানে যদি 2 দেওয়া হয়, 2 দুগুণে 4, তাহলে এখানে 4টা, এবং এখানে N হচ্ছে 4টা, সো 4, এই যে এরকম সমতাকরণ করলে এরকম। সো এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে, এবং এটা কি খুবই বিষাক্ত, আমরা জানি এই নাইট্রিক অ্যাসিড এটা খুবই বিষাক্ত। তার পাশাপাশি বিভিন্ন কলকারখানা, তারপর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, ওইখানের মধ্যে যে কয়লা থাকে, কয়লার মধ্যে কয়লাগুলো যদি সালফার যুক্ত হয়, ঠিক আছে? এখন আমরা সালফার নিয়ে কথা বলি। সালফার যদি যুক্ত হয়, সো এগুলা কি করে? সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। সো এই সালফার ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে এটা যে ওজোন স্তর O2 সাথেও বিক্রি করে, দেন হচ্ছে এটা পানির সাথেও বিক্রি করে, ঠিক আছে?
সো দেখো এটা হচ্ছে O2 সাথে যখন বিক্রিয়া করে তখন এটা SO3 গ্যাস তৈরি করে, এটাও গ্যাস, এটাও গ্যাস, এখান থেকে কি তৈরি হলো, গ্যাস তৈরি হলো। তারপর এখানে SO3 যে গ্যাসটা আছে এটা যখন আবার পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে যখন বিক্রিয়া করে তখন হচ্ছে এটা H2SO4, অর্থাৎ H2SO4 এই অ্যাসিডটা তৈরি করছে, ঠিক আছে। সো এই অ্যাসিড সমূহ অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছে। সো এই অ্যাসিড সমূহ খুবই বিষাক্ত এবং এগুলো হচ্ছে বৃষ্টির পানির সাথে যখন ভূমিতে পতিত হয় তখন মাটির পিএইচ এর ভ্যালু 4 থেকে কমিয়ে নিয়ে আসে, ঠিক আছে। সো এই কারণে গাছপালাগুলা এখানে কি হয়, অনেক সময় মারা যায়, ঠিক আছে, গাছগুলা মারা যায়। সো তারপর এখানে যখন এটা ইন্ডিভিজুয়াল ভাবে SO2 যখন পানির সাথে বিক্রিয়া করে তখন এখানে কি 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 তৈরি করে বলেন, পানির সাথে যখন এটা বিক্রিয়া করে তখন H2SO3 এই অ্যাসিডটা তৈরি করে। এই যে পানির সাথে যখন বিক্রিয়া করে তখন H2, এই যে এখানে H2 আছে, H2 দেন হচ্ছে SO3, H2SO3 এই অ্যাসিডগুলো তৈরি করে। সো এই অ্যাসিডগুলো খুবই বিষাক্ত, ঠিক আছে। সো তার পাশাপাশি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বাতাসের পানির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, তখন এখানে কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3 এই গ্যাস কি করে তৈরি করে। সো এই সবকটা গ্যাস যখন বৃষ্টির পানির সাথে মাটিতে নিচে নামে, ঠিক আছে, মাটিতে যখন মিশে তখন হচ্ছে মাটির পিএইচ ভ্যালুটা অনেক কমিয়ে নেয়, যেহেতু এইগুলো হচ্ছে অ্যাসিড। সো মাটির পিএইচটা অনেক কমিয়ে নিয়ে আসা পড়ে, ঠিক আছে, অনেক কমিয়ে নেয়। সো যে কারণে হচ্ছে গাছপালার হচ্ছে ব্যাপক ক্ষতি হয়, ঠিক আছে। সো এই হচ্ছে মেন কাহিনী, এই হচ্ছে বায়া মেন বিক্রিয়াগুলা বায়া লিখে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন গ নাম্বারটা দেখেন, বলছে গ নাম্বারটা কি বলছে যে 4 নং বিক্রিয়া লবণের সাথে লঘু ক্ষারের, ঠিক আছে, এখানে যে বিক্রিয়াগুলা হয়, সো এটা বায়া আপনাকে অলরেডি পড়িয়েছি, দেখেন কিভাবে পড়িয়েছি। 4 নং বিক্রিয়ায় লবণদ্বয়ের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় একই বর্ণের অদক্ষেপ পড়ে কিনা উত্তর সপক্ষে সমীকরণ সহ যুক্তি দাও। তাহলে দেখেন এখানে কি কি লবণ আছে, দেখেন ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড, অর্থাৎ 4 নং বিক্রিয়াটা যদি আমি এখানে দেখাই আপনাকে, যে এখানে FeCl2 ক্লোরিনের সাথে বিক্রিয়া করে FeCl3 তৈরি করছে। সো এটা সমতাকরণ করলে এখানে 2 দেন, এখানে 2 দেন। আচ্ছা, সো এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড এবং এটা কি, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। আপনাকে আমি মেন বিষয়টা বুঝাই দিই। সো এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড এবং এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড এবং এখানে উভয়টাই হচ্ছে কি লবণ, উভয়টাই কি লবণ। সো এই ফেরাস ক্লোরাইডের সাথে বলছে লঘু ক্ষার মেবি এটা মনে করেন আপনি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলেন, সাপোজ আপনি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলেন লঘু ক্ষার। সো নিলে এখানে কি হবে, FeOH2 আমরা জানি ফেরাস হাইড্রোক্সাইড হবে FeOH2, তার পাশাপাশি দেখেন FeOH2 তার পাশাপাশি NaCl তৈরি হবে। সো এটাকে যদি আপনি সমতাকরণ করেন তাহলে দেখেন কিভাবে সমতাকরণ করা যায়। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি OH যেটা এটা দুইটা আছে, সেখানে 2 দিলে Na দুইটা হয়ে গেল, সেখানে 2 দিলে Cl দুইটা Fe একটা Cl দুইটা Na দুইটা অর্থাৎ সোডিয়াম দুইটা, হাইড্রোক্সাইড দুইটা, OH2 সো এরকম হচ্ছে সমতাকরণ। সো দেখেন এখানে যে ফেরাস হাইড্রোক্সাইড যেটা, এটা কি অদক্ষেপ। সো এটা কি ফেরাস হাইড্রোক্সাইড। সো এটা কি, এটা হচ্ছে একটা অদক্ষেপ, ফেরাস হাইড্রোক্সাইড কি অদক্ষেপ এবং এই অদক্ষেপের বর্ণ কিরকম, সবুজ। এই অদক্ষেপের বর্ণ কিরকম, সবুজ। তারপর দেখেন এখানে যে FeCl3 এটা কি, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। দেখেন FeCl3 এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। সো এই ফেরিক ক্লোরাইডের সাথে যখন আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ লঘু ক্ষারের বিক্রিয়া দিবেন তখন এখানে কি কি তৈরি হবে, এখানে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, দেখেন FeOH3, এখন হবে FeOH3, এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। তার পাশাপাশি এখানে কি তৈরি হবে, NaCl। দ্যাটস মিন এখানে যখন আপনি ফেরিক ক্লোরাইড নেবেন, এখন যদি আপনি সমতা করেন এখানে 3 দিবেন, 3 দিলে দেখেন এখানে Na 3টা দেন হচ্ছে এখানে 3
তার পাশাপাশি সিএল তিনটা, এফি একটা একটা, ওইচ তিনটা তিনটা, ঠিক আছে। সো এফি ওইচ ওলটি যেটা, এটা হচ্ছে আপনাকে আগেও পড়ানো হয়েছে, এটা কি, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। এটা হচ্ছে অদক্ষেপ আকারে নিচে পড়ে যাবে, অদক্ষেপ আকারে নিচে পড়ে যাবে, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, এবং এর বর্ণটা কি ছিল, লালচে বাদামি, লালচে বাদামি ছিল। সো এর তাহলে তাদের যে বর্ণ, ঠিক আছে, তাদের অদক্ষেপের যে বর্ণ, এটা কি, এটা হচ্ছে দুইটা ভিন্ন, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লালচে বাদামি, একটা হচ্ছে সবুজ, একটা আর একটা কি লালচে বাদামি, ঠিক আছে। সো এই বিক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা অদক্ষেপ বিক্রিয়া, এটা হচ্ছে একটা অদক্ষেপ বিক্রিয়া, এবং এখানে যে ফেরাস আয়ন, তারপর ফেরিক আয়ন, ঠিক আছে, এখানে কি আছে, ফেরাস আয়ন, দেখেন এখানে হচ্ছে ফেরাস আয়ন, যেটা ফেরাস আয়ন হচ্ছে হাইড্রোক্সাইডের সাথে নিয়ে, এটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড গঠন করছে, ফেরিক আয়ন যেটা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড আয়নটা নিয়ে ফেরিক ক্লোরাইড আয়ন এটা কি করছে, তৈরি করছে, ঠিক আছে। তারপর দেখেন, আচ্ছা, সো এখানের মধ্যে আপনি যদি আরেকটা বিষয় অ্যাড করেন, যে এখানের মধ্যে আসলে কি কি হয়েছে, এখানে হচ্ছে Fe2+, যেটা Fe2+, এখানে দুইটা আয়ন, দেখেন আমি আরেকটু বলি, Fe2+, এটা হচ্ছে ফেরাস আয়ন, আর Fe3+, এটা কি, এটা হচ্ছে ফেরিক আয়ন। সো এই এই ফেরাস আয়ন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড নিয়ে ফেরাস হাইড্রোক্সাইড গঠন করছে, যেটা হচ্ছে সবুজ রঙের। আর ফেরিক আয়ন যেটা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ওইচ নিয়ে Fe ওইচ অলছে, অর্থাৎ ফেরিক ক্লোরাইড, অর্থাৎ লালচে বাদামি পদক্ষেপ তৈরি করছে। এই হচ্ছে কাহিনী। সো এখানের মধ্যে আপনি এখানে এই বিক্রিয়াটা এরকমভাবে দিতে পারেন, FeCl2, এটার পরে লেখাগুলোর পরে আবার এরকমভাবে দিবেন, FeCl2 2NaOH। সো এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে যদি আপনি নেন, এটা হচ্ছে দেখেন Na প্লাস Cl মাইনাস, NaCl কে ভেঙে নিলেন, দেন হচ্ছে এখানে কি FeOH এরকম ছিল, দেন হচ্ছে এখানে হচ্ছে FeCl3 প্লাস, এখানে হচ্ছে 3 সোডিয়াম হাইড্রোক্সাইড 3NaOH। সো এখান থেকে কি কি তৈরি হয়েছিল, এই যে Na প্লাস Cl মাইনাস, দেন হচ্ছে FeOH এরকম এরকম এখানে ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে। সো সুতরাং উপরের বিক্রিয়া থেকে বোঝা যায় FeCl2 এবং FeCl3 দুইটা হচ্ছে কি ভিন্ন রঙের, ঠিক আছে, দুইটা ভিন্ন রঙের। সো তারপর যদি দেখি, এটা হচ্ছে আপনার ঢাকা বোর্ড আসামের। সো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে জেট মূলের অবস্থান নির্ণয় করে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের না, সো স্কিপ করলাম। ঘ নাম্বারটা দেখেন, এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণ কোন প্রকৃতির, যৌগটির বন্ধন গঠন সহ ব্যাখ্যা করো। সো এক্স এবং ওয়াই, সো এক্সটা কি, দেখেন এক্স হচ্ছে, এক্স এর পারমাণবিক সংখ্যা কত 1। সো 1 হলে এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোজেন, ঠিক আছে। সো x1 যেটা, এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন, এবং ওয়াই যেটা, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। সো 7 কোনটা, নাইট্রোজেন। সো N এবং H দিয়ে গঠিত যে যৌগটা, এটা হচ্ছে NH3। সো বলছে যৌগটির জলীয় দ্রবণ কোন প্রকৃতির, এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির আমাকে সেটা বলছে, ঠিক আছে। এটা হচ্ছে যৌগটির বন্ধন গঠন সহ আমাকে ব্যাখ্যা করতে বলছে। সো এটা দেখেন, হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, এটা কি হবে 1s1, আর নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন 7, এটা হচ্ছে 1s2 2s2 2p, কত 2 দুগুণে 4, 4 আর 3 কত 7, 2p3। সো এখানের হাইড্রোজেন যেটা, সো হাইড্রোজেনের কাছাকাছি সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটা, হিলিয়াম। সো হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাবে, দ্যাটস মিন দুইটা ইলেকট্রন সে নিতে চাবে, মানে টোটাল হচ্ছে দুইটা ইলেকট্রন তার লাগবে নিষ্ক্রিয় গ্যাস হতে, কিন্তু তার আছে কয়টা, একটা ইলেকট্রন আছে বর্তমানে। সো তার আরেকটা ইলেকট্রন দরকার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, আর একটা ইলেকট্রন দরকার, ঠিক আছে, আর একটা ইলেকট্রন দরকার। সো আর এখানে দেখেন নাইট্রোজেন যেটা 7 1s2 2s2 2p3, সো সেটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে সে কি করতে পারে, হয় এখানে 2টা ইলেকট্রন 3টা ইলেকট্রন 5টা ইলেকট্রন ত্যাগ করবে, অথবা 3টা ইলেকট্রন সে যদি গ্রহণ করে তাহলে p6 হয়ে যাবে, অর্থাৎ সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। সো এখানে 5টা ইলেকট্রন ত্যাগ করা খুবই কঠিন, তাই না।
সো এখানে কি হতে পারে তাহলে দেখেন, এখানে যে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস আমি এরকম ভাবে নিলাম হাইড্রোজেন, দ্যাটস মিন এটা এরকম যে নাইট্রোজেন যেটা কটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, একটা তো শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর দুইটা ইলেকট্রন, একটা দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 3 পাঁচটা ইলেকট্রন। সো 1 2 3 4 5। এখন এই নাইট্রোজেনের সাথে কে আসলো, হাইড্রোজেন আসলো, হাইড্রোজেন আসলো, এটা নাইট্রোজেন আর এই হলো আমার হাইড্রোজেন, হাইড্রোজেন আসলো, নাইট্রোজেনের সাথে আমার কে আসলো, এখানে হাইড্রোজেন আসলো। কয়টা হাইড্রোজেন আসবে, 3টা হাইড্রোজেন আসবে, 3টা। কেন 3টা আমি বলি, দেখেন এখানের মধ্যে নাইট্রোজেন যেটা ভিতরে হচ্ছে 2টা ইলেকট্রন আর বাইরে এখানে কয়টা ছিল, 5টা, 1 2 3 4 5, 5টা ইলেকট্রন ছিল। সো 3টা হাইড্রোজেন এই 3টা ইলেকট্রনের সঙ্গে এরকম ভাবে কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এইখানে এই যে এরকম ভাবে শেয়ার করবে। এগুলো কি, এগুলো হচ্ছে হাইড্রোজেন। সো আলটিমেটলি দেখেন, আপনি যদি এখানে লক্ষ্য করেন, আলটিমেটলি এখানে লক্ষ্য করেন, সো নাইট্রোজেনের আলটিমেটলি কয়টা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ বাইরের শক্তি স্তরে, দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। দ্যাটস মিন নাইট্রোজেন, নাইট্রোজেন কি, যে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলতেছে। আর এখানে হাইড্রোজেনেরও সর্বশেষ প্রধান শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন এসে যাচ্ছে। সো হাইড্রোজেনও নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলতেছে। সো তাদের বিক্রিয়া হচ্ছে এরকম, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাদের কি হয়, বন্ধন গঠিত হয়। যেহেতু ইলেকট্রন শেয়ার করছে এখানে, যেহেতু ইলেকট্রন শেয়ার করতেছে, সো এটা কি বন্ধন, আমরা বলবো এটা সমযোজী বন্ধন। কি বন্ধন ভাই, সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু বন্ধনটা ঘটেছে, সো এটা হচ্ছে সমযোজী বন্ধন। এবং এটার বিক্রিয়াটা কিরকম, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, এখানে বিক্রিয়া করে NH3 গঠিত করতেছে, NH3। সো এটা সমতা করতে হলে এখানে যদি আমরা 3 দিই, এখানে 2 দিই, তাহলে সমতা হয়ে যাবে। নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন 6টা, সো হাইড্রোজেনও 6টা, 3 দুগুণে 6। সো এই গেল মূল কাহিনী। এবং এখানের যে লাস্টের ইয়েটা বলছে যে জলীয় দ্রবণ কোন প্রকৃতির, সো NH3 এটা কি, এটা হচ্ছে অম্লীয় না ক্ষারীয়, অবশ্যই এটা হচ্ছে ক্ষারীয়, তাই না? এটা হচ্ছে দুর্বল ক্ষার, এটা হচ্ছে দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার, এটা হচ্ছে দুর্বল ক্ষার। কেন দুর্বল ক্ষার, তারও একটা রিজন আছে। কারণ এই NH3 জলীয় দ্রবণে কি করে বলেন তো, NH4+ এবং OH- আয়ন ক্রিয়েট করে, NH4+ এবং OH-, যেহেতু OH- আছে দেখেন এখানে। সো এটা হচ্ছে জলীয় দ্রবণ, যেহেতু আংশিক আয়নিত হয়ে NH4+ এবং OH- দুইটা আয়ন ক্রিয়েট করতেছে। সো এটা হচ্ছে আমরা দুর্বল ক্ষার বলবো। এটা কি বলবো, NH3 কে দুর্বল ক্ষার বলবো, দুর্বল ক্ষার। কেন, কারণ তার জলীয় দ্রবণে NH4+ আয়ন এবং OH- আয়ন। জলীয় দ্রবণ কিভাবে দেখেন, জলীয় দ্রবণ মানে কি, এখানে আপনি পানি এড করতেছেন, H2, তাই না, পানি এড করতেছেন। সো এখান থেকে দেখেন, এখান থেকে একটা H চলে আসলো এখান থেকে, অর্থাৎ এখান থেকে যদি একটা H এখানে চলে আসে, সো NH4+, আর এখানে কি থাকলো, OH-, এরকম জলীয় দ্রবণে সে এইরকম ভাবে বিভাজিত হয়। যেহেতু এখানে OH- দেখেন আছে, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ এখানে কি করতেছে, প্রোভাইড করতেছে, ত্যাগ করতেছে। সো এটা হচ্ছে দুর্বল ক্ষার, ঠিক আছে? সো দেখেন বুঝতে পারছেন কিনা, আই থিঙ্ক এটা সহজ এবং এটা বুঝতে পারছেন। ওকে, তারপরে দেখেন সি মূলের শেষ কক্ষপথের সি মূলের এটা কোনটা, এটা ঘ। ওকে, তারপরে হচ্ছে, ও এত উলট পালট করে ফেলছে, আচ্ছা একটু ওয়েট করেন। ধারাবাহিকভাবে যদি আমি যাই, এখন হচ্ছে আমি আপনাকে ময়মনসিংহ বোর্ড পড়াবো, ঠিক আছে? তো ময়মনসিংহ বোর্ডের যে কোয়েশনটা, ও এগুলো চিত্রগুলা লাস্টে নিয়ে নিছে আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই যে এটা। ওকে দেখেন, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে। সো এটা বলছে উদ্দীপকের বিক্রিয়ায় বিকারের বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয় করো। সো এখানে বিকার কোনটা, এটা। সো বিকারের মধ্যে কি আছে, NaHCO3। এর কি দেওয়া আছে, এর হচ্ছে ডাব্লুর ভ্যালুটা দেওয়া আছে, ডাব্লু অর্থাৎ কতটুকু বোর, 500 গ্রাম, 50 গ্রাম। এবং ওর যে আয়তনটা, ভির ভ্যালু দেওয়া আছে 500 মিলিলিটার, ঠিক আছে? সো আমাকে বলছে ঘনমাত্রা বের করার জন্য। সো আমরা সূত্র কি জানি, আমরা জানি যে 1000
ডাব্লু ইকুয়ালস টু এস এম ভি, এস এম ভি, যেখানে ভিটা হচ্ছে মিলিলিটারে, মিলিলিটারে থাকলে আমরা 1000 নেই, 1000 ডাব্লু ইকুয়ালস টু এস এম ভি। আর যদি জাস্ট লিটারে থাকতো ডাব্লু ইকুয়ালস টু এস এম ভি, তখন আর 1000 নিতে পারতাম না, মিলিলিটার নিলে 1000 নিতে হবে। সো এখান থেকে আমরা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা এখানে এসটা হচ্ছে ঘনমাত্রা, সো এস ইকুয়ালস টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এমভি, এমভি, এমভি। সো এখানে হচ্ছে 1000 ইন্টু ডাব্লু, ডাব্লুর ভ্যালু কত 50 গ্রাম ডিভাইডেড বাই এমবি, এম, এম হচ্ছে কি এর আণবিক ভর। সো এখানে NaH, NaH CO3 এর আণবিক ভর কত দেখেন, এখানে সোডিয়াম, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 প্লাস হাইড্রোজেনের 1 প্লাস কার্বনের কত 12 না 12 প্লাস অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16। সো এই সবকটা আপনি যোগ করেন, সো এখানে সবকটা যদি যোগ করেন কই 98 আসবে, তাই না? দেখি তো, এটা আমি মুখস্থই শিখছিলাম। হ্যাঁ, সরি এখানে 84, ঠিক আছে 84 আসবে। সো এখানে এম এর ভ্যালু হচ্ছে 84 ইন্টু ভি, ভির ভ্যালু কত 500, ভির ভ্যালু কত 500। সো এখানকার যদি আপনি ক্যালকুলেটর দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন, এখানকার যে অ্যান্সারটা কি আসবে, ক্যালকুলেশন করেন তো। সো এখানে 1.19 আসতেছে, ঠিক আছে 1.19 মোলার, 1.19 মোলার। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করেন, দেখবেন 1.19 মোলার এখানে আসতেছে, 1.19 মোলার আসতেছে, ঠিক আছে। আমার আশেপাশে ক্যালকুলেটর নাই, পাইছি দেখি, অবস্থা খারাপ। আচ্ছা আমি মোবাইল দিয়ে একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে। ক্যালকুলেটরটা এখন কই, ওকে। সো সো নেক্সট ম্যাথ যদি দেখি, বলছে বুরেটের সম্পূর্ণ এসিএল বিকারের যোগ করলে যে দ্রবণ প্রস্তুত হবে তার প্রকৃতি নির্ণয় করো। সো এটা হচ্ছে বুরেট। সো এখানে বুরেটের মধ্যে কি আছে, এসিএল আছে, এসিএল এর কি কি দেওয়া আছে, ডাব্লুর ভ্যালু দেওয়া আছে 50 গ্রাম, এবং এখানে ভির ভ্যালু দেওয়া আছে 500 মিলিলিটার দেওয়া আছে। আচ্ছা, সো এখানে যে বুরেট, যেটা বুরেটের যে এসিএল এর আমি যদি মৌল সংখ্যা বের করি, এসিএল এর আমি কি বের করব, মৌল সংখ্যা, এসিএল এর মৌল সংখ্যা n ইকুয়ালস টু, আমরা কি জানি n ইকুয়ালস টু ডাব্লু বাই এম, n ইকুয়ালস টু অনেক সূত্র লেখা যায়, n ইকুয়ালস টু ডাব্লু বাই এম 20 ডিভাইডেড বাই 4.4 n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এরকম অনেক লেখা যায়, তাই না? সো আমি হচ্ছে n ইকুয়ালস টু ডাব্লু বাই এম এটা নিলাম। সো কেন নিলাম, কারণ আমার ডাব্লুর ভ্যালুটা দেওয়া আছে 50, এবং আমি ভির ভ্যালু জানি, ভির ভ্যালু কত এসিএল এর ক্ষেত্রে দেখেন, এসিএল এন বাই ডাব্লু, ডাব্লু বাই এম, হ্যাঁ। সো এসিএল এর আণবিক ভর, এম এর ভ্যালু কত হবে, হাইড্রোজেন 1, হাইড্রোজেনের ভর সংখ্যা 1, আর ক্লোরিন হচ্ছে 35.5, দুইটা যোগ করলে 36.5, সো 36.5। সো এটা ক্যালকুলেশন করেন, 50 ডিভাইডেড বাই 36.5, 50 ভাগ 36.5, সো 1.37 অত মূল, 1.37 মূল, 1.37 কত মূল, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা ক্যালকুলেটর নিই, এটা হচ্ছে না, হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে আমি যদি NaH, দেখেন NaH CO3 এই ভ্যালুটা নিয়ে কাজ করি, এখানে ডাব্লুর ভ্যালু দেওয়া আছে 50 গ্রাম, এবং আর ভির ভ্যালু দেওয়া আছে 500 মিলিলিটার। সো এটা W1 ধরেন, এটা W2, V1, V2, এটা হচ্ছে N1 ধরেন, N1, ঠিক আছে। সো এখানে আমি যদি লিখি NaHCO3 এর মূল সংখ্যা, এর মূল সংখ্যা কি হবে, N2 ইকুয়ালস টু ডাব্লু বাই এম নিলাম, সো W2 বাই M2। সো W2 এর ভ্যালু কত 50, আর আগের স্লাইডে হচ্ছে আমরা কি পেয়েছি, যে এম এর যে ভ্যালুটা, যে NaCO3 এর ভ্যালু, যে আণবিক ভরটা 84 পেয়েছি। সো 84, সো 50 ডিভাইডেড বাই, সো এখানে ক্যালকুলেশন করলে 50 ভাগ
ভাগ 84, 84। সো এখানে আসতেছে 0.595, 0.595 মোল, এত মোল আসতেছে। ঠিক আছে, আই থিঙ্ক আপনাদের এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। সো এখন দেখেন আমরা এই এই বিষয়াদি পেয়েছি, তাহলে এখানের মধ্যে ইকুয়েশনটি একটু উপরে উঠাই। ঠিক আছে, ওকে। সো এখন যে লেখাটা লিখবে এটা হচ্ছে এই অংশের নিচে লিখবেন। ঠিক আছে, এই অংশের নিচে লিখবেন। সো এখন কি করবেন, এখন হচ্ছে আপনাকে মেন বিক্রিয়াটা লিখতে হবে। মেন বিক্রিয়াটা কি, এখানে হচ্ছে আপনি NaHCO3 এর সঙ্গে আপনি হচ্ছে HCl বিক্রিয়া করবেন, HCl। ঠিক আছে, এই দুইটা যৌগ দেওয়া ছিল। সো এই দুইটা বিক্রিয়া করলে আমরা কি কি পাই দেখেন, NaCl লবণ, তার পাশাপাশি H2O, এই যে H মিলে কি H2, দেন হচ্ছে এখান থেকে একটা O আসবে, ও আসলো, তাহলে এখানে এক্সট্রা কি থাকলো, CO2 থাকলো। এবং এটা অলরেডি সমতা আকারে আছে, সোডিয়াম একটা, ক্লোরিন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন তিনটা, এটা সমতা করে দেওয়া আছে। ঠিক আছে, সো এখন আমি বিক্রিয়া অনুসারে আমি কি দেখতে পাচ্ছি দেখেন, বিক্রিয়া অনুসারে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখেন কি এক মোল NaHCO3 কার সাথে বিক্রিয়া করতেছে, এক মোল HCl এর সাথে বিক্রিয়া করতেছে। সো এক মোল NaHCO3 বিক্রিয়া করে কার সাথে, এক মোল HCl এর সাথে। সুতরাং এখানে কত মোল আমার NaHCO3 ছিল, দেখেন এখানে হচ্ছে আমার কত মোল NaHCO3 পেয়েছি, 0.595 মোল। সুতরাং 0.595 মোল NaHCO3 বিক্রিয়া করে, সো 1 ইন্টু উপরে হবে 0.595 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1, অত মোল HCl এর সাথে। সো এটা ক্যালকুলেশন করলে 0.595 মোল HCl। সো এখানে কাহিনী কি, কাহিনী হচ্ছে এখানে আমার NaHCO3 এর মূল সংখ্যা কত, 0.595 মোল। এখন এই 0.595 মোল বিক্রিয়া করতেছে কার সাথে, 0.595 মোল HCl এর সাথে। কিন্তু আমার HCl দেওয়া কতটুকু, HCl দেওয়া 1.37 মোল, তাহলে অবশিষ্ট অবশ্যই HCl থাকবে। সুতরাং অবশিষ্ট HCl ইকুয়ালস টু, অবশিষ্ট HCl কত, 1.37। দেখেন 1.37 থেকে কতটুকু বিয়োগ হবে, এতটুক আমার কাজ হয়ে গেছে। সো অতটুকু বিয়োগ 0.595, এত মূল মানে এত মূল অবশিষ্ট আমার থাকছে, এত মূল অবশিষ্ট থাকছে। সো আমি ক্যালকুলেশন করলে এখানে 1.37 মাইনাস 0.595, 0.775 মূল। দ্যাটস মিন এখানে কাহিনী কি করতেছে, এখানে আমার পাত্রের মধ্যে অবশিষ্ট HCl থাকতেছে, এবং এখানের মধ্যে কে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, NaCO3। সো এখানে লিমিটিং বিক্রিয়ক যদি বলেন, সো এখানে লিমিটিং বিক্রিয়ক যদি ইকুয়েশনে বলতো আরো যে এখানে লিমিটিং বিক্রিয়ককে, সো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে বিক্রিয়া করে শেষ হয়ে যায়। সো এখানে শেষ কে হয়ে গেছে, NaHCO3। লিমিটিং বিক্রিয়ক কে, এখানে লিমিটিং বিক্রিয়ক আমরা দেখতে পাচ্ছি যে NaHCO3, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে NaHCO3। কারণ কি, কারণ HCl হচ্ছে পাত্রের মধ্যে অবশিষ্ট থাকছে, আর লিমিটিং বিক্রিয়ক যেটা NaHCO3 এটা বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। এই হচ্ছে মিল কাহিনী, রিজন। দেখেন ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? দেখেন তো বাচ্চারা বুঝতে পারছেন কি? তারপর দেখেন পরবর্তী কোয়েশন, পরবর্তী যে কোয়েশন এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসা, এটা হচ্ছে
কোয়েশনগুলো একটু এলোমেলো করে মারছে, বুঝছেন? হ্যাঁ, দেখেন হচ্ছে রাজশাহী বোর্ডে আসা। সো বলছেন উদ্দীপকের পাত্রটিতে সংঘটিত রাসায়নিক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সো এখানে কি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে তাপ দেওয়া হচ্ছে, এটা একটা পাত্র, এবং এখানে যেগুলো দেওয়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শামুকের শামুকের খোলস, শামুকের খোলস। সো শামুকের খোলসের মধ্যে কি থাকে? 90% ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। সো শামুকের খোলসের মধ্যে 90% ক্যালসিয়াম কার্বনেট থাকে, এবং এই পাত্রের মধ্যে তাপ দিচ্ছে। সো কোনো বিক্রিয়া সংঘটিত হতে যদি তাপ দেওয়া লাগে, এটাকে আমরা কি বিক্রিয়া বলি? তাপহারী বিক্রিয়া বলি। সো কোনো বিক্রিয়ায় যদি তাপ দেওয়া লাগে, যে কোনো বিক্রিয়ায় তাপ, কোনো বিক্রিয়ায় বিক্রিয়াটি সম্পন্ন হতে, ঠিক আছে, অথবা কোনো বিক্রিয়ায় তাপ প্রয়োজন হলে, মনে করেন তাপ দেওয়া লাগলে অথবা দেওয়া লাগলে, যেমনি বলেন আপনার ইচ্ছা, তাপ দেওয়া লাগলে তাকে তাপহারী বিক্রিয়া বলে। কোনো বিক্রিয়ায় যদি তাপ দেওয়া লাগে অথবা প্রয়োজন পড়ে, অথবা বিক্রিয়া সংঘটিত হতে, কোনো বিক্রিয়া সংঘটিত হতে যদি তাপ দেওয়া লাগে, এই লাইন আরো সুন্দর হয়, আপনারা এইভাবে লেখেন, কোনো বিক্রিয়া সংঘটিত হতে হলে যদি তাপ দেওয়া লাগে তাকে কি বলে? তাপহারী বিক্রিয়া বলে, তাপহারী বিক্রিয়া বলে। এবং তাপহারী বিক্রিয়ায় যে আপনি তাপটা দিচ্ছেন, যে পরিমাণ তাপটা দিচ্ছেন, এটা যখন আপনি সমীকরণে লিখবেন তখন হচ্ছে সমীকরণের বাম পাশে লিখতে হয়, ঠিক আছে? সমীকরণের কোন পাশে লিখতে হয়? ডান পাশে, বাম পাশে লিখতে হয়, বাম পাশে তাপ লিখতে হয়, ঠিক আছে? সো এখানে তাপহারী বিক্রিয়াকে আমরা তাপশোষী বিক্রিয়াও বলতে পারি, একে তাপশোষী বিক্রিয়াও বলা যায়। এখন হচ্ছে তাপহারী বিক্রিয়ায় দেখেন, তাপহারী বিক্রিয়ার সমীকরণে তাপের যে মানটা, তাপহারী বিক্রিয়ার সমীকরণ লেখার বাম পাশে তাপহারী বিক্রিয়ার সমীকরণে তাপ বাম পাশে লিখতে হয়, বাম পাশে লিখতে হয়। এবং এখানকার যে ডেলিজটা কি হয়? ধনাত্মক হবে, ডেলিজের মান ধনাত্মক হবে, ঠিক আছে? সো তাপহারী বিক্রিয়া দেখেন, তাপহারী বিক্রিয়ায় আর তাপহারী বিক্রিয়া কি হয়? ডেলিজ কি হয়? ডেলিজ হচ্ছে ধনাত্মক, তাপহারী বিক্রিয়া ডেলিজ কি হয়? ডেলিজ হচ্ছে ধনাত্মক হয়, সো এখানে যে ক্যালসিয়াম কার্বনেটটা দেখতে পাচ্ছেন আপনারা, সো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আপনি 176.8 কিলোজুল পার মোল এই পরিমাণ তাপ দেন, তখন সে কি হবে? ভেঙে যাবে। 176.8 কিলোজুল পার মোল, এটাকে যদি আপনি তাপ দেন, ঠিক আছে, সো এটা কি হয়ে যাবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস, দেখেন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সলিড আকারে থাকবে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সেটা হচ্ছে উড়ে চলে যাবে। সো ক্যালসিয়াম অক্সাইড যেটা, এটা হচ্ছে চুন, যেটা হচ্ছে পাত্রের নিচে থাকবে। এবং এই বিক্রিয়াটাকে আপনি এভাবে লিখতে পারবেন যে ক্যালসিয়াম কার্বনেট কেন নেওয়া হয়েছে? কারণ আপনি তো লিখে দিবেন যে শামুকের খোলসগুলো থেকে, এরপরে লাইনগুলো লিখে দিবেন যে আমরা জানি শামুকের খোলসে 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে? এই বাংলা লেখাটা লিখে দিবেন। সো দেন হচ্ছে এইরকম যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি তৈরি করতেছি? ক্যালসিয়াম কার্বনেট থেকে কি তৈরি হচ্ছে? এখানে ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে চুন, এটা হচ্ছে আপনি বাংলাতে লিখে দিতে পারবেন, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম
অক্সাইড, দেন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি আছে এখানে, কার্বন ডাইঅক্সাইড আছে। আর এখানের মধ্যে ডেল এইচ যে ভ্যালুটা এটা হচ্ছে প্লাস, কারণ এটা তাপহারে বিক্রিয়ায় ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হয়। সো প্লাস 176.8 কিলোজুল পার মোল, এটা হচ্ছে অ্যান্সার। আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার এতটুকু অংশ। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন? ঠিক আছে, আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার, শেষ। তারপর দেখেন বিক্রিয়া পাত্রে যৌগটি জলীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটে, এটা দেখানো হয়েছে। ঠিক আছে, এটা দেখানো হয়েছে অলরেডি, দুইবার দেখানো হয়েছে, তারপরও আরেকবার দেখাই দিই যে বিক্রিয়া পাত্রে যৌগটি কি ছিল, ক্যালসিয়াম অক্সাইড ছিল, তাই না? ক্যালসিয়াম অক্সাইডে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয়েছে। ক্যালসিয়াম অক্সাইডে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি চালনা করা হয়, ঠিক আছে, পাত্রে বিক্রিয়া পাত্রে যৌগটি জলীয় দ্রবণে, সো জলীয় দ্রবণ যেহেতু বলছে, সো আপনাকে কি করতে হবে, জলীয় দ্রবণ আমরা কিভাবে পাবো, পানির সাথে নিয়ে, তাই না? ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি করব, পানিতে নিব। পানিতে নিলে এখানে কি তৈরি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সো CaOH2। তো এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং H2 বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো, যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ। সো এই ক্যালসিয়াম অক্সাইডের যে জলীয় দ্রবণ, এটাকে যখন আবার আমরা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড দিব, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিচালিত করব, চালনা করব। সো এখানে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, তার পাশাপাশি কে তৈরি হয়, পানি, এগুলো আগেও দেখাইছি। এখানে যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আপনি হচ্ছে নিচে বাংলায় লিখবেন যে এখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে অদ্রবণীয়, সেজন্য দ্রবণটা গোলাটে হয়ে যায়। ঠিক আছে, সো এটা জাস্ট আমি এখানে উপর এখানে লিখে দিচ্ছি। সো এটা হচ্ছে অদ্রবণীয়, অদ্রবণীয়, সে কারণে এটা হচ্ছে কি হয়ে যায়, ঘোলাটে, ঘোলাটে হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। আমি হচ্ছে প্রত্যেকটা বিষয়াদি মেন জিনিসগুলো আলোচনা করতেছি। ঠিক আছে, এই বাংলাগুলো হচ্ছে আপনাদের কাছে তো বিভিন্ন টেস্ট পেপার আছে, গাইড বই আছে। ঠিক আছে, সো বাংলা লেখা লিখতে গেলে একটা সিকিউর মধ্যে সব সময় চলে যাবে। ঠিক আছে, সো এখন এই সময়টা আপনাদেরও নাই, আপনারাও ক্লাস বেশি লেন্দি হলে আপনারা হচ্ছে গালাগালি করবেন, সেজন্য ভাইয়া মেন বিষয় দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি, মেন সমীকরণ দেখাই দিচ্ছি, আর বাংলা পড়াগুলা কষ্ট করে আপনি পড়ে নেবেন। সো এখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে অদ্রবণীয়, যখন এটা হচ্ছে ঘোলাটে হয়ে যাবে। সো এই ক্যালসিয়াম কার্বনেটে যদি আপনি যে দ্রবণটা, যে ক্যালসিয়াম কার্বনেট, সো এখানে পানি ছিল এবং এখানে আরো আপনি কার্বন ডাইঅক্সাইড যদি চালনা করেন, সো এখানে আপনি কি পাবেন, ক্যালসিয়াম বাইকার্বনেট, Ca বাইকার্বনেট, HCO3, ঠিক আছে 2। সো ক্যালসিয়াম বাইকার্বনেট HCA HCO3 2, HCO3 2। সো এই ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা, এটা হচ্ছে আবার দ্রবণীয়, দ্রবণীয়, যে কারণে যে পাত্রের যে দ্রবণটা এটা কি হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। পাত্রের যে দ্রবণটা সেটা স্বচ্ছ হয়ে যাবে। সো এটা হচ্ছে পাত্রে, এটা পাত্রের যে ঘোলাটে হয়ে যাবে, আর এটা হচ্ছে পাত্রের পরবর্তীতে স্বচ্ছ হয়ে যাবে। সো এখানে আমি আবার বলতেছি, টোটাল বিক্রিয়া পাত্রে যৌগটি ছিল ক্যালসিয়াম অক্সাইড, সো তার জলীয় দ্রবণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন কার্বন ডাইঅক্সাইড দিবেন, তখন এখানে কি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, এবং এই ক্যালসিয়াম কার্বনেট এবং প্রত্যেকটা নিচে নামগুলা দিবেন, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এগুলোর নামগুলা দিয়েন। ক্যালসিয়াম কার্বনেট, তার পাশাপাশি পানি তৈরি হলো। সো এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং পানির যে দ্রবণটা, এখানের মধ্যে যদি আবার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়, সো এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট, এটার নাম কি, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে, যেটা হচ্ছে দ্রবণীয়, এবং দ্রবণ যেটা, যে পাত্রের আমরা দ্রবণ নিচ্ছি সেটা হচ্ছে আবার স্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, স্বচ্ছ হয়ে যাবে। সো এই গেল কাহিনী, এই গেল কথা। আই থিঙ্ক এতটুক আপনাদের ক্লিয়ার, এতটুক আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন কিনা। আমি একটু বসি, ঠিক আছে, রোজা রাইখা ক্লাস নিচ্ছি।
সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো পরবর্তীটা যদি দেখি, পরবর্তী সিকিউ এটা হচ্ছে এখন আমরা শিখব আপনার হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে আসা যে কুয়েশনটা, ওইটা হচ্ছে আমরা দেখব রাজশাহী বোর্ড 2024 সালের, ঠিক আছে। সো এটার কোয়েশনটা হচ্ছে এরকম, কোয়েশনটা এই যে দেখেন, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে আসা কোয়েশন, এবং এখানে প্রথম কোয়েশনটা যেটা উদ্দীপকের কোষে বিদ্যুৎ উৎপাদনের কৌশল বর্ণনা করো, এটা অন্য চ্যাপ্টারের, এবং এটা রেদওয়ান ভালো মতো পড়াইছে। সো আমি যদি এই কোয়েশনটা দেখি, এখানের মধ্যে একটা মিসিং হচ্ছে এক্স ও ওয়াই এর পারমাণবিক সংখ্যা 26, 29, ঠিক আছে। সো এক্স এর পারমাণবিক সংখ্যা 26, ওয়াই এর পারমাণবিক সংখ্যা 29। সো 26 হলে কি আয়রন, আর 29 হলে কি কপার, তাই না? হ্যাঁ। সো এক্স এর যে পারমাণবিক সংখ্যা, এক্স এর এগুলো কি বলছে পারমাণবিক সংখ্যা, এটা দেওয়া ছিল পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল। সো এক্স এর পারমাণবিক সংখ্যা 26, যেটা হচ্ছে আয়রন, ওয়াই এর পারমাণবিক সংখ্যা যেটা 29, সেটা হচ্ছে কপার। সো আপনি তো প্রথমে দেখেন 1-2 লাইন এমনিতে লেখা যায় যে উদ্দীপকে দেওয়া আছে এক্স এর পারমাণবিক সংখ্যা 26, সুতরাং এক্স উপাদানটি হচ্ছে আয়রন, এবং ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, সুতরাং ওয়াই উপাদানটি হচ্ছে কপার। এটাই এইভাবেই দেওয়া যায়, ঠিক আছে। 1-2 লাইন এইভাবে আপনি লিখতে পারবেন। এটার গাইড বইও আছে বিভিন্ন ঠিক আছে, টেস্ট পেপার বইয়ে টুয়ে আছে, বাংলা লেখাগুলো এগুলা বুঝবেন। আমি মেইন বিষয়টি লিখে দিই। বলছে পাত্রদ্বয়ের জলীয় দ্রবণে আচ্ছা কয়েক ফোঁটা করে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অদক্ষেপ উৎপন্ন হয়, বিশ্লেষণ করো। সো দেখেন এখানের মধ্যে আয়রন যেটা, সো আয়রনের লবণ কোনটা কি হবে, পাত্রদ্বয় লবণের, আচ্ছা ঠিক আছে। সো আয়রনের ক্ষেত্রে FeSO4, কেন FeSO4, এখানে হচ্ছে XSO4, সেজন্য X এর জায়গায় Fe হবে, FeSO4 প্লাস FeSO4, ঠিক আছে, FeSO4। আর এখানের মধ্যে আমাকে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতাম, সো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। সো FeSO4 এর সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, এখানে কি হবে, ফেরাস হাইড্রোক্সাইড, FeOH2, ফেরাস হাইড্রোক্সাইড। তার পাশাপাশি কি তৈরি হবে, Na2SO4। সো এটা সমতাকরণ করলে এখানে 2 দিলে এটা সমতাকরণ হয়ে যাচ্ছে। সো আমরা জানি এটা কি, এটা হচ্ছে অদক্ষেপ, এবং এই অদক্ষেপের বর্ণ কেমন বলেন, অনেকবার বলা হয়েছে সবুজ বর্ণ। আর FeOH3 অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড থাকলে এটা হচ্ছে লালচে বাদামি, আর এটা হচ্ছে সবুজ বর্ণের পদক্ষেপ এটা। তার পাশাপাশি ওয়াই যেটা কপার সালফেট, আপনি যদি নেন কপার সালফেট এবং তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে এখানে কি কি তৈরি হচ্ছে, কপার হাইড্রোক্সাইড, তার পাশাপাশি সোডিয়াম সালফেট। সো সোডিয়াম সালফেটটা যেটা, এটা হচ্ছে Na2SO4 হবে। আর এটা সমতাকরণ করতে হলে 2 দিয়ে দেন, তাহলে হয়ে গেছে। তাহলেই হয়ে গেছে। এবং এখানে যে কপার হাইড্রোক্সাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অদক্ষেপ, এবং এই অদক্ষেপের বর্ণটা কিরকম, হালকা নীল। সো এই হচ্ছে কাহিনী আর কি, এই হচ্ছে অদক্ষেপ উৎপন্ন হচ্ছে এই কাহিনী। সো এই হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে এরকম। সো এখানে দুইটা অদক্ষেপ তৈরি হচ্ছে, একটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড যেটা হচ্ছে সবুজ বর্ণ, আর একটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড যেটা হচ্ছে হালকা নীল, ঠিক আছে। বুঝতে পেরেছেন নাকি বুঝেননি বলেন তো?
সো পরবর্তী যদি আমরা দেখি, আমরা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে যে আয়ন শনাক্তকরণ এটা দেখব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা হচ্ছে এখন যদি বরিশাল বোর্ডে যাই, মানে টাইপিস্টের মতোই ইয়ে করছে, বুঝছেন, মানে যে একটা ধারাবাহিক দিছি ওই ধারাবাহিক অনুযায়ী করে নাই। আচ্ছা যাই হোক, দেখেন এখানের মধ্যে প্রথম প্রশ্নটা, সিমুলের শেষ কক্ষপথের ইলেকট্রনের কণিক ভরবেগ, এটা হচ্ছে এই চ্যাপ্টারের না, সো স্কিপ করেন। উদ্দীপকের মূলগুলোর লবণকে কিভাবে শনাক্ত করবেন, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানের যে মূলগুলো এগুলো কি কি। সো এখানে দেখেন এটা কিসের, এখানে হচ্ছে 8 আর 2 যোগ করলে হয় 10, 10 আর 3 যোগ করলে 13, 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের। তারপর দেখেন 2 আর 8 যোগ করলে হয় 10, 10 আর 2 যোগ করলে হয় 12, 12 আর 14 যোগ করলে হয় 26, 26 কিসের বলেন, 26 হচ্ছে আয়রনের, তাই না, আয়রন। তারপর দেখেন 2 8 যোগ করলে হয় 10, 10 আর 1 যোগ করলে হয়, আচ্ছা 10, 10 আর 18 যোগ করলে হয় 28, 28 আর 1 29, 29 মানে কপার। আচ্ছা, সো বলছে উদ্দীপকের মৌলগুলো লবণকে কিভাবে শনাক্ত করবেন। সো এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে L3+, যেটা মানে আপনি অ্যালুমিনিয়ামের যে লবণগুলা নিবেন, অ্যালুমিনিয়ামের যে লবণগুলা নিবেন Al, মনে করেন অ্যালুমিনিয়াম নাইট্রেট নিলেন। সো অ্যালুমিনিয়ামের নাইট্রেটের মধ্যে অ্যালুমিনিয়ামের যে আয়নটা, এই আয়নটা হচ্ছে L3+। আপনি যে হাইড্রোক্সাইড মনে করেন FeOH নিলেন, সো এখানের মধ্যে আয়রন যেটা এখানে কি হিসেবে কাজ করতেছে, Fe2+। আপনি এটা ফেরাস হাইড্রোক্সাইড নিছেন, আপনি যদি ফেরিক হাইড্রোক্সাইড নেন এখানে আয়রন কি হিসেবে থাকছে, Fe3+। আপনি যদি কপার কপার হাইড্রোক্সাইড নেন, অথবা আপনি যদি কপার নাইট্রেট নেন, কপার নাইট্রেট CuNO3, ঠিক আছে। কারণ CuNO3, কারণ কপারটা কি আকারে থাকে, Cu3+ আকারে থাকে। কপারটা কি আকারে থাকে ভাই, Cu3+, সো CuNO3 সো কপারটা হচ্ছে Cu3+। সো আমাকে এই আয়নগুলো শনাক্ত করতে হবে, এই আয়নসমূহ কি করতে হবে, শনাক্ত করতে হবে, এই আয়নসমূহ আমাকে শনাক্ত করতে হবে। সো এর মধ্যে দুইটা অলরেডি আমি জানি যে Fe2+ কিভাবে শনাক্ত করতে হয় এবং Fe3+ কিভাবে শনাক্ত করতে হয়। কিভাবে দেখেন, FeOH যেটা আছে তার সঙ্গে আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিই, বিক্রিয়া দিলে আমরা কি পাই, FeOH, এর সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তো আমরা আমাদের তো লবণ নিতে হবে, তাই না, হ্যাঁ। সো আমাদের এটা তো লবণ না, এখানে একটু কারেকশন করেন, এখানে একটু এটা লবণ কি হবে, NO3 আর এটা হচ্ছে NO3, এ হচ্ছে লবণ। সো আমাদেরকে তো লবণ নিতে হবে, সো FeNO3, সো এখানে কি তৈরি হবে দেখেন, FeOH, ফেরাস হাইড্রোক্সাইড যেটা হচ্ছে অদক্ষেপ আকারে থাকবে, তার পাশাপাশি NaNO3 তৈরি হবে, কি তৈরি হবে, NaNO3। সো এখানে যদি আমরা লক্ষ্য করি, এটা যদি সমতাকরণ করতে চাই, সো এখানে OH আছে 2টা, সো এখানে 2 দিতে হবে, তাহলে Na 2টা, NO3 2টা, ঠিক আছে, হ্যাঁ এরকম। সো এটা কোন বর্ণের ছিল, ফেরাস হাইড্রোক্সাইড কি বর্ণের ছিল, সবুজ বর্ণের, তাই না, সবুজ অদক্ষেপ। তারপর যখন আমি Fe3+ আয়ন শনাক্ত করব তখন আমরা কি নিব, FeNO3, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিব, বিক্রিয়া দিলে এখানে কি তৈরি হবে, FeOH, ফেরাস হাইড্রোক্সাইড, তার পাশাপাশি NaNO3। সো এটাকে যদি আমরা সমতাকরণ করি
তাহলে এখানে যদি আমরা এখানে ওই তিনটা সে 3 দিয়ে দিলাম, এন এ তিনটা দেন হচ্ছে NO3 তিনটা, এফ এ একটা, দেন হচ্ছে ওই সল্টি তিনটা, শেষ। সো এটা হচ্ছে লালচে বাদামি, লালচে বাদামি বর্ণের হয়। এখন হচ্ছে এরকম ভাবে আমরা Fe2+, Fe3+ আয়ন শনাক্তকরণ করি। এখন আমরা যখন অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের যখন Al3+ যে আয়নটা, তার আয়ন শনাক্তকরণ আমরা কিভাবে করব? সো আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম Al NO3 এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হবে? AlOH AlOH তার পাশাপাশি NaNO3 সো এটাকে যদি সমতাকরণ করেন, এটাকে সমতাকরণ করলে এখানে 3 দিবেন, এখানে 3 দিবেন, সমতাকরণ হয়ে গেল। এবং LOH এই যে অদক্ষেপ, এটা হচ্ছে সাদা অদক্ষেপ, সাদা বর্ণের অদক্ষেপ। LOH যেটা, এটা হচ্ছে সাদা বর্ণের অদক্ষেপ, সাদা বর্ণের অদক্ষেপ, ঠিক আছে, সাদা বর্ণের অদক্ষেপ। ওকে, আর লাস্ট কি থাকলো? এই যে কপারেরটা, সো কপার 2+, আচ্ছা কপার 3+ না, কপারটা তো কপার 2+ আকারে থাকে। সো এখানে একটু কারেকশন করে নিন, এটা কি যে হয়েছে, রোজা ধরছে বুঝছেন। দেখেন কপার 2+, কপার তো 2+ আকারে থাকে, 3+ কেন লিখলাম? সো এখানে 2। সো কপার 2+ আয়ন শনাক্ত করে আমরা কিভাবে করি? সো কপার নাইট্রেট NO3 এর সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে হচ্ছে কপার হাইড্রোক্সাইড CuOH তার পাশাপাশি NaNO3 তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে অদক্ষেপ। এবং এর বর্ণ কি? এর বর্ণ হালকা নীল, হালকা নীল, সম্ভবত হালকা দিক, হ্যাঁ হালকা নীল অদক্ষেপ, ঠিক আছে, হালকা নীল অদক্ষেপ, হালকা নীল অদক্ষেপ, ঠিক আছে। সো এ গেল Fe2+ আয়ন শনাক্তকরণ, Fe3+ আয়ন শনাক্তকরণ, Al3+ আয়ন শনাক্তকরণ, Cu2+ আয়ন শনাক্তকরণ, এ গেল আমার আয়ন শনাক্তকরণ, ঠিক আছে। সো এই গেল কথা, এই গেল। এখন হচ্ছে আমরা যদি ময়মনসিংহ বোর্ড 2020 সালের একটা কোয়েশন দেখি, ঠিক আছে। সো এটা হচ্ছে, আমি এটা না, সৃজনশীলটা কই, লেট মি ফাইন্ড আউট, দাঁড়ান এটি টু বের করতেছি, এই তো পেয়েছি। এটা হচ্ছে আপনার ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোয়েশন। সো এটা জাস্ট আমি একটা জিনিস দেখাবো, জাস্ট একটা জিনিসই দেখাবো। এটা হচ্ছে কি বলছে, আমাদের দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। সো 1 নং বিক্রিয়া কি? এখানে কিউ এরকম দেওয়া আছে, QOH all3 প্লাস HCl বিক্রিয়া করে QCl2 প্লাস H2। সো এখানে যে কিউ হলো 3 নং পর্যায়ের 13 নং গ্রুপের মূল। সো 3 নং পর্যায়ের 13 নাম্বার গ্রুপ। সো 3 নং পর্যায় 13 নাম্বার গ্রুপ। সো 13 নাম্বার গ্রুপের যে মূলগুলো আমরা কিভাবে মনে রাখি? বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ার টুরে নাচতে, এরকম। সো এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 3 নাম্বার গ্রুপে গিয়ে পড়ে। সো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সো এগুলো হচ্ছে রেদওয়ান হচ্ছে এই পর্যায় সারণী চ্যাপ্টারে ভালো করে পড়াইছে এগুলা। সো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়ামের যখন আপনি বিক্রিয়াটা নেবেন, AlOH all3 প্লাস HCl বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? AlCl2 প্লাস H2। অর্থাৎ এখানে ক্ষার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl অ্যাসিড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ পানি তৈরি করতেছে, এবং এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। আমি মেন বিষয়তে আলোচনা করতেছি বিক্রিয়া। সো বলছে আমাদের দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার ভূমিকা। সো প্রশমন বিক্রিয়ার ভূমিকা তো অনেক জায়গায়। পরিপাকের আপনাকে আমি হচ্ছে সমীকরণ দিয়েও বুঝিয়েছি, পরিপাক
তারপর হচ্ছে এখানে দাঁতের যত্নে, কেক তৈরি, কৃষিক্ষেত্রে, তাই না? পরিপাকের হচ্ছে সূত্র সহ বুঝাই দিয়েছি, ইয়ে সহ, বিক্রিয়া সহ পরিপাক। দেন হচ্ছে প্রশমন বিক্রিয়া কোথায় কোথায় লাগে, মনে করেন দাঁত পরিষ্কার করতে, দাঁত পরিষ্কার, দাঁত পরিষ্কার, এগুলো আছে না, পরিপাক, দাঁত পরিষ্কার। দেন হচ্ছে কেক তৈরি, কৃষিক্ষেত্রে, কেক তৈরি, কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে। সো দাঁত পরিষ্কার না দিয়ে দাঁত যত্নে দিতে পারেন, এটা আরো সুন্দর হয়। দাঁত যত্নে, ঠিক আছে? এই যত্নে বানান ভুল লিখলাম, যত্নে বানান ভুল লিখলাম, দাঁত যত্নে। এখন ঠিক আছে, যত্নে আগে তো হবে, দেন হচ্ছে দন্তন্য, দাঁত যত্নে। এরকম মানে একটা ক্লাসে লাস্টের দিকে আয়সা কেউই মাথা ঠিক থাকে না, ঠিক আছে? সো এগুলো একটু কনসিডার করে নিন। সো এগুলো হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে, অনেক দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আপনি বই পড়লে পেরে যাবেন। সো এইগুলাই বুঝছেন। আর এই চ্যাপ্টার থেকে হচ্ছে অন্য চ্যাপ্টার মিক্সড করে কোয়েশন দেয়, এটা আপনারা ভালো মতো জানেন। সো এই চ্যাপ্টার আর লেন্দি করতেছি না, বাকিগুলো হচ্ছে আপনারা বইটা ভালো করে পড়বেন, ঠিক আছে? এই চ্যাপ্টারের যে বইটা হচ্ছে ভালো করে পড়বেন, বইটা ভালো করে পারলে অনেক কিছু পারবেন। তার পাশাপাশি আদার্স যে সিকিউ গুলো আছে এগুলো হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করলে এখন পারবেন, ঠিক আছে? আদার্স যে সিকিউ গুলো আছে আপনাকে অনেক সিকিউ হচ্ছে কিভাবে করতে হয় আমি ভাইয়া বুঝিয়ে দিলাম, এবং ভাইয়ার সর্বোচ্চ চেষ্টা করছি ক্লাসটা যেন দীর্ঘায়িত না হয়, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সো তোমরা তো হচ্ছে আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো এসি 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিক মানে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে, মনে করো তুমি ক্লাস মানে 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ, এটা হচ্ছে ডিরেক্ট মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRBP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো দেখে তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে, ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসএসসি 26, 22, 23, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের এসএসসি 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলাম। এসএসসি 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি,
শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। তো এখন এখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। সেই 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, যে ফুল ফিজিক্স, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপর এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে। তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায় এবং রেকর্ডেডগুলো প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে। তো এগুলা পাবা। তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে, দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলাতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে। তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এজন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790-এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক 2 প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হলে তোমার 100% যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক 2 প্রো কোর্স, বেসিক 2 প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক 2 প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।